আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কি সালাম নিব? এখানে এখনো দর্শক কিন্তু জয়েন করেনি, এই জন্য সালাম নিয়ে ফেলছি। দর্শক আমি দেখাই দেব, এবার হচ্ছে যৌথভাবে সালাম হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন আজকে হচ্ছে ফ্রি প্রাইমারির ফ্রি ফুল কোর্সের প্রথম ক্লাসটা আমরা নিব। আমরা একটি কোর্স প্ল্যান করেছি অলরেডি, সে সম্পর্কে আমরা বলবো। এক্স্যাক্টলি আমাদের সাইদুল স্যার হচ্ছে কি ডিটেইলসটা বলবেন। এক্স্যাক্টলি প্রিয় ভাই বোন, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রাইমারির পরিপূর্ণ কোর্স বা ফুল কোর্স বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টি বিষয়ের পরিপূর্ণ কোর্স সবার জন্য উন্মুক্ত করে দেবো এবং আমাদের পেইড ব্যাচের যে কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রিয় ভাই বোনদেরকে করার সুযোগ করে দেবো। সেটি হচ্ছে আমাদের পেইড ব্যাচের কোর্স, কিন্তু আমরা এবার নিয়ত করেছি সবার জন্য সম্পূর্ণ ফ্রিতে উন্মুক্ত করে দিব। সো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রথম ক্লাস, আগামীকালকে ম্যাথ ক্লাস হবে ইনশাআল্লাহ, তারপরের দিন বাংলা ক্লাস হবে ইনশাআল্লাহ, তারপরের দিন ইংরেজি ক্লাস হবে ইনশাআল্লাহ, এরপর আবার জিকে, বাংলা, ম্যাথ, ইংরেজি এভাবে চলতেই থাকবে। সো যে যেখান থেকে আমরা লাইভটি দেখছি, সর্বোচ্চ পরিমাণ আমাদের এই কোর্সটা যেহেতু প্রাইমারি পরিপূর্ণ ফুল কোর্স, যেহেতু আমরা সবার জন্য ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছি, আমাদের প্রত্যেকটা ক্লাসে মিনিমাম স্যার কত শেয়ার? কমপক্ষে 2000। কত করে স্যার? মিনিমাম 2000টা শেয়ার হইতে হবে। 2000 শেয়ার না হইলে ওই ক্লাসটা আমরা আর উন্মুক্ত করবো না, ওইটা পেড বেছে নিব। আর 2000 শেয়ার হইলে প্রাইমারি কোর্সের 60টি সাবজেক্টিভ ক্লাস হবে, প্রশ্ন সলভের ক্লাস হবে 90টি, মোট ক্লাস হবে 150টি। কয়টি স্যার? 150। মোটামুটি 150 ক্লাসের পর লাগবে প্রাইমারি স্যার আপনাদের প্রাইমারিতে বসার জন্য, ইভেন ভালো পরীক্ষা দেওয়ার জন্য ডেটস এনাফ। যদি হয় এভাবে হয়ে যাবে, আর যদি মনে করেন যে না 150 ক্লাস আর হচ্ছে না, তাহলে মনে হচ্ছে যে আপনি আসলে খুব পিছিয়ে আছেন, আপনাদের আরও বেসিক স্ট্রং করতে হবে। তবে আমাদের এখানে যে ক্লাসগুলো হবে এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমাদের এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন ইনশাআল্লাহ। ইভেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যাতে আমাদের ভাই বোন যারা আমাদের সাথে যুক্ত হবে, বেকার ভাই বোনরা, তারা যাতে এই কোর্সটি থেকে উপকৃত হয় এবং যাতে আপনার জন্য চাকরি হয়ে যায়, আর কোথাও যাতে আপনার ক্লাস করতে না হয়। এক্স্যাক্টলি সে নিয়ত করেই মূলত আমরা কোর্সটা লঞ্চ করেছি। আর এখানে 1 টাকাও আপনাকে দিতে হচ্ছে না। আপনার কাছে কি চাচ্ছি? শুধু শেয়ার। প্রত্যেক ক্লাসে 2000 শেয়ার হইতে হবে, যাতে সারা বাংলাদেশে যারা বেকার ভাই বোন আছে তারা যাতে এই ক্লাসটি করার সুযোগ পায়। অনেক ভাই বোন বেকার হওয়ার কারণে টাকা পয়সা বা অর্থনৈতিকভাবে তারা অত একটা স্ট্রং না। আমরা চাই যে তারাও এই ক্লাসটি যাতে করতে পারে। স্যার, শুধু প্রাইমারিতে যারা পরীক্ষা দিবে শুধু কি তারাই ক্লাসটা, অন্যরা যদি করে তাহলে কি হবে? আসলে যারা প্রাইমারি পরীক্ষা দিবে তাদের জন্য, যারা নিবন্ধন পরীক্ষা দিবে, 10টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে, সবার জন্য আমাদের এই কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমাদের এই 150টি ক্লাস করার পর আপনার আর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না, কোনো গাইড বই পড়তে হবে না। যা দরকার সব আমরা ক্লাসে পড়িয়ে দিব, এখান থেকেই আপনি সর্বোচ্চ কমন পাবেন। আরও মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনি হয়তো একটু যদি খেয়াল করে দেখবেন যে সাধারণত আপনি যেখানে কোর্স করবেন দেখবেন যে 50 থেকে 60টি ক্লাস দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু 150টি ক্লাস দেবো, যেটা মানে কি বলবো, অ্যামেজিং। অর্থাৎ আমরা এক তো বেসিকটা পড়াবো, যেটা আপনাদের আবদার ছিল টপিক অনুযায়ী, অর্থাৎ টপিক ওয়াইজ একদম বেসিক ক্লাস হবে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ 4টা বিষয়ের উপর। এবং বিগত বছরে আসা যে প্রশ্নগুলো রয়েছে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ সলভ করে দেবো। তার মানে এক তো হচ্ছে বেসিকটা শিখবেন, সাথে বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ শিখবেন। এই দুইটার সমন্বয় যদি করতে পারেন, যেখান থেকে প্রশ্ন আসুক, যত কঠিন প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবেন না ইনশাআল্লাহ। তো আমরা 2000 শেয়ার না হলে কিন্তু ক্লাস শুরু করব, কারণ এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা আমরা ফ্রি করে দিয়েছি। পেইড ব্যাচের কোর্সটা সম্পূর্ণ কি করে দিয়েছি স্যার? ফ্রি করে দিয়েছি। তো 2000 শেয়ার হইতে হবে দ্রুত। সুতরাং আপনাদের এই ক্লাসগুলো যেহেতু আমরা কষ্ট করে ডিজাইন করি, আমরা চাচ্ছি যে আমাদের হাজার ভাই বোন, লাখ লাখ ভাই বোন যাতে এখান থেকে উপকৃত হয়। এক্স্যাক্টলি আমরা একসাথে। সুতরাং আপনি শুধু চাকরি পাবেন, অন্য পাবেন না, এই চিন্তাটা মাথায় আনবেন না। আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, আরেকজন ভাই অথবা বোনের কল্যাণ কামনা করেন, দেখবেন যে আল্লাহ আপনাকে বরকত বাড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি ইনশাআল্লাহ আপনার চাকরি এই কোর্স থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন তারা হচ্ছে খুব দ্রুত এই ক্লাসটি শেয়ার করে দেন। আমরা ক্লাসটি একটানা, আমি সাধারণ জ্ঞানের কথা দিয়েছি, একটানাই আমি আজকে মানে পড়াবো। যে টপিকটা থেকে প্রশ্ন হবে সেটা হলো প্রাচীন বাংলার ইতিহাস। এই বিষয়টা যত সহজে বোঝানো দরকার আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা কাগজ কলম রাখবেন আর কমেন্টস করবেন, রিঅ্যাকশন ইউজ করবেন। আল্লাহ এক্স্যাক্টলি স্যার, আমরা 2000 শেয়ার না হলে কিন্তু স্যার আমরা ক্লাস শুরু করব না, রুটিনটা দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। খুব দ্রুত আমরা রুটিনটা দিয়ে দিব ইনশাআল্লাহ, টেনশনের দরকার নেই, রুটিন অলরেডি বানানো শেষ।
ইন্নানিল্লাহ ক্লাসে যুক্ত হয়েছে 700 ভাই বোন, শেয়ার হয়েছে মাত্র 69টা। এটা কি হয়? এটা হ্যাঁ, হবে না। কে কয়টা শেয়ার করেছেন একটু লিখে দিতে একটু হবে। আমাদেরকে লিখে দেন, কমপক্ষে 10টা করে শেয়ার করে আপনার নাম লিখে দেন, 10টা করে শেয়ার করে। স্যার আমাদের 700 ভাই বোন যদি 10টা করে শেয়ার করে, শেয়ার হবে কত স্যার? 7000 শেয়ার হয়ে যাবে। Yes. 2000 শেয়ার হবে, 7000। 7000 শেয়ার লাগবে না, অনলি 2000 শেয়ার। যেই ক্লাসে 2000 শেয়ার হবে সেই ক্লাসটা আমরা উন্মুক্ত করে দিব। 2000 শেয়ার না হইলে এর পরের ক্লাসটা আমরা সিক্রেট গ্রুপে নিব, উন্মুক্ত করব না, সবাই দেখার সুযোগ পাবেন না। কি বলেন স্যার? Yes. এক্স্যাক্টলি। সো আমরা যেহেতু টাকা পয়সা চাচ্ছি না, এখান থেকে আমরা চাইলে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমরা 5 কোটি টাকা বিসর্জন দিয়ে দিয়েছি বেকার ভাই বোনদের স্বার্থে। সেই 5 কোটি টাকার কোর্স আমরা ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছি। গত বছর আমাদের সাথে প্রায় 20,000 স্টুডেন্ট যুক্ত ছিল। আপনারা একটু চিন্তা করেন, 20,000 স্টুডেন্টের থেকে আমরা যদি টাকা নিতাম, সেটা কত হাজার টাকা নেওয়া সম্ভব। তো একটু মেহেরবানি করে, যেহেতু আমরা আপনাদেরকে ভালোবেসে আপনাদের আবদার পূরণ করার স্বার্থে উন্মুক্ত করে দিয়েছি, আমরা বিনিময়ে কি দোয়া চাই আর শেয়ার চাই। কি চাই স্যার? দোয়া চাই আর শেয়ার করতে হবে। শেয়ার চাই। এক্স্যাক্টলি, গুড। 5টা শেয়ার করেছেন ভাই, কমপক্ষে 5টা বা 10টা করে শেয়ার করে লিখেন 5 শেয়ার ডান অথবা 10 শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ। তারপর প্রীতম সূত্রধর শেয়ার ডান Thank you so লিখেছেন। much. তারপরে আয়েশা 12টা শেয়ার করেছে। 12টা শেয়ার করেছেন। অনেক থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ। আমাদের শফিকুল ভাই 24টা শেয়ার করেছে, শেয়ার মাশাআল্লাহ। করেছেন। আফরিন শেয়ার করেছেন। ওবায়দুল রহমান শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মারিয়াম জান্নাত শেয়ার করেছেন 50টা শেয়ার। মাশাআল্লাহ, আসলে 50টা শেয়ার করেছেন, থ্যাংক ইউ। যদি এটা আসলে করে থাকেন তাহলে আমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে নুসাইফা শেয়ার করেছেন। তারপরে হালিম এই মাত্র জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আর এই ক্লাস যারাই জয়েন করবেন তারা এসে শেয়ার করে দিবেন। স্যার সবাই অপেক্ষা থাকে সার্কুলার কখন দিবে, আমরা 5 কোটি 10 কোটি টাকা কামাবো। আমরা হয়ে গেলাম পুরো উল্টা, পুরো উল্টা। পৃথিবীর উল্টা। ঠিক আছে, তাই না বলেন স্যার? সেটাই। হ্যাঁ, আমরা সবার জন্য ফ্রিতে উন্মুক্ত করে দিয়েছি। তাহলে এর থেকে বড় পাওয়া আর কি হইতে পারে বলেন? আমরা বেকার ভাই আপনাদের বোনদের জন্য- কথা কেউ শুনে না। Exact. বলা হয়ে থাকে অ্যাপ্লিকেশন করতে ওখানে টাকা দিতে হয়, তারপরে হচ্ছে গাড়িতে উঠলেও পরিচয় দিতে পারে না যে আমি তো আসলে ছাত্র তো শেষ করে ফেলেছি। ছাত্র পরিচয় দিলে বলে যে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ আমার অনার্স মাস্টার শেষ হয়ে গেছে। সেখানে একটা কষ্ট, ফ্যামিলিতে মুখ দেখানো যাচ্ছে না। ফ্যামিলির লোকজন বলে যে পড়াশোনা করেছো, চাকরি করো না কেন? কি পরিমাণ প্রেশারের মধ্যে আপনারা আছেন, এটা একমাত্র আল্লাহ জানে আর আপনারা জানেন। সুতরাং Exactly. আপনাদের কথা চিন্তা করেই আমরা এবার একটা প্ল্যান করেছি যে আমরা ফ্রিতে পরিপূর্ণ full course। ফুল কোর্স, একবার 1 টাকা আপনাদের কাছ থেকে নিব না। প্রাইমারির ফুল কোর্সটা আমরা ফ্রিতে নিব। যদি আপনার কাছে টাকা চাই তখন আপনি বললেন, যেহেতু অনলাইনে আমরা ওয়াদা করেছি আমরা ফুল কোর্সটা নিব ইনশাল্লাহ। ফ্রি মানে ফ্রি, আস্থা রাখেন। ইনশাআল্লাহ। সো আমাদের এখানে 10 কোটি টাকা লস হলো, আমরা ফ্রিতে করাবো ইনশাআল্লাহ, যেটা বলেছি ইনশাআল্লাহ। জি স্যার, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জান্নাতুল 5টা শেয়ার করেছেন বা মিনিমাম আমরা 5টা অথবা 10টা করে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। দেখেন 10টাও না, যদি অ্যাটলিস্ট আমরা স্যার 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, 1000 স্টুডেন্ট যদি 5টা করে শেয়ার করে তাহলে মানে 5000 শেয়ার হয়ে যাবে। 2টা করে শেয়ার করলে 2000 শেয়ার হয়ে যাবে। আমাদের টার্গেট 2000 শেয়ার। 2000 শেয়ার হওয়া মাত্রই আমরা ক্লাস শুরু করে দিব। 2000 ম্যারাথন চলবে। এক্স্যাক্টলি, ক্লাস চলতেই থাকবে। আর 2000 শেয়ার না হইলে ক্লাস কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, সবাই দ্রুত দেরি করে যাবেন। হ্যাঁ, রেগুলার, অনেকে বলতে স্যার রেগুলার আমি ক্লাস করতে চাই, কি হবে স্যার? রেগুলার ক্লাস করতে চাইলে আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দেয়। আমাদের যে পেজ রয়েছে, আমাদের এই পেজে আপনি ফলো অথবা লাইক দিবেন। আমাদের পেজে ফলো অথবা লাইক দিয়ে কমেন্টে লিখে দিবেন ডান। তাহলে কি হবে? রেগুলার আমাদের ক্লাস শুরু হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং রেগুলার ক্লাস করতে পারবেন। অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না, ক্লাস কেমনে করব? সো ক্লাস নোটিফিকেশন পাওয়ার বুদ্ধি শিখিয়ে দিলাম। আমাদের পেজে সাইদুল স্যার পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন, তাহলে যখনই ক্লাস শুরু হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, অনেকে বলেন যে স্যার আপনার নামে তো অনেকগুলো পেজ অনেকে চালাচ্ছে। ভাইয়া দেখেন, একটা মানুষ যখন হচ্ছে একটু পরিচিত হয়, এটা মানে দিস ইজ ভেরি ন্যাচারাল যে অনেক ফেক পেজ খুলে তার নামে চালানো হয়। এটা স্বাভাবিক ব্যাপার। ইউটিউবে ঢুকলে দেখবেন যে আমার নামে কমপক্ষে 20টা চ্যানেল খোলা আছে, একটাও আমার না। হ্যাঁ, অথচ অনেক ভিডিও এবং এত সুন্দর সুন্দর করে ওনারা দিয়ে রাখছে। সো আমিও খুব বেশি কপিরাইট মারি না, চিন্তা করলাম এটার মাধ্যমে যদি কারোর এদিকের ব্যবসায় হোক না করুক। কিন্তু ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা যদি ভায়োলেশন পর্যায়ে চলে যায় তাহলে সেটা অপরাধ। তো আমরা আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আমাদের পেজ হচ্ছে সাইদুল স্যার বাংলা, সাইদুল স্যার ইংলিশ, সাইদুল স্যার ইংরেজি, এই 3টা পেজ আমাদের। এছাড়া আমাদের আর কোনো পেজ নাই। তো সেই ব্যাপারে আপনারা অবগত থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, রেগুলার ক্লাসগুলো সাইদুল স্যার পেজে হবে, সাইদুল স্যার ইংলিশ পেজ, সাইদুল স্যার বাংলা পেজ, এই 3টা পেজে হবে ইনশাআল্লাহ। আপনাদের রুটিনটা এই পেজের মধ্যে আমরা দিয়ে এই পেজের মধ্যে আমরা দিয়ে দিব। এই পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন, এই পেজে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই পেজে দিয়ে দিব, সবাই একটু শেয়ার করে দিব। 2000 শেয়ার হলেই আমরা ক্লাস শুরু করে দিব। 300 শেয়ার হয়েছে,
স্যার ক্লাস কি শুরু করবেন? Yes. মাত্র 300 শেয়ার হয়েছে, আরো শেয়ার লাগবে, আরো শেয়ার লাগে, 300 শেয়ারে হবে না। আচ্ছা স্যার শুরু করে দেন, স্টুডেন্টরা বলতে স্যার আমরা শেয়ার করে দিব। ভাই আপনারা শেয়ার ঠিক আছে, করতে share করতে থাকেন থাকেন। আর স্যার শুরু করে দেন আমি ইনশাআল্লাহ। ক্লাস শুরু করে দিই আপনাদের। আসলে আর আজকে 2000 ক্লাস হলে আগামীকালকে কি হবে? ম্যাথ ক্লাস হবে, math তারপরে class দিন হবে। বাংলা, তারপরে দিন ইংলিশ। সাইদুল স্যারের ইনশাআল্লাহ, ক্লাস সাইদুল স্যার। কিন্তু লাগবেই, ইনশাআল্লাহ লাগবে, ঠিক আছে, আমি আগুন নিজে ক্লাস নেব। হবে ইনশাআল্লাহ। সাইদুল ভাই পুরাটাই আগুন। ইনশাআল্লাহ ক্লাস হবে, ইনশাআল্লাহ টেনশন নাই, ইনশাআল্লাহ ক্লাস হবে ইনশাআল্লাহ। জি স্যার শুরু করে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ক্লাস শুরু করছি। আপনাদের যে টপিকটা আমি বলেছি প্রাচীন বাংলার ইতিহাস, এই প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে কথা দিয়েছি। প্রাচীন বাংলার ইতিহাসটা এখান থেকে শুরু। তো প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে আমি আপনার শিরোনাম দিবেন, এটা হচ্ছে এরকম যে প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস। এইখান থেকে 100% থাকেন, আপনি প্রশ্ন পাবেন পাবেন পাবেন, এখান থেকে প্রশ্ন আপনার আসবেই। সেই জন্য এখানে অবহেলা করবেন না, এই টপিকটা একটু ভালো করে পড়বেন। তাহলে আজকের টপিক হলো প্রাচীন বাংলার ইতিহাস। তো এখানে দেখেন বাঙালি জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য জাতি, অর্থাৎ আর্য পূর্ব জাতি, সেটাই হচ্ছে অনার্য জাতি। এই যে অনার্য বা আর্য, এরা আমাদের পৃথিবীর 4 ভাগে, যেমন বাঙালি আর্য পূর্ব জাতিকে 4 ভাগে ভাগ করা হয়েছিল: নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটেচীয়। নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটেচীয়। বাংলা ভূখণ্ডে প্রথম কারা বসবাস করেছিল? অনেকে দ্রাবিড় দিয়ে দেয়, উত্তর হবে নেগ্রিটু, উত্তর হবে নেগ্রিটু। নিষাদ জাতি হিসেবে পরিচিত এই অস্ট্রিক জাতিকে বলা হয়। আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, আর্যদের আদি বাসস্থান কোথায়? এটা হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে। ইউরাল পর্বতটা হচ্ছে ইরানে, ইরানের ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল থেকে এই আর্যরা ভারতবর্ষে এসেছিল। ভারতবর্ষে এসেছিল আর্যরা ইউরাল পর্বত থেকে, অর্থাৎ ইরান থেকে মূলত তারা এসেছিল। তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ। বেদ আর্য, তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ। এবার দেখাবো যেখান থেকে মূলত প্রশ্নগুলো বেশি আসে, সেটা হচ্ছে প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের এই যে বাংলাদেশ, এই যে ভূখণ্ড বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, এই দুই বাংলার মধ্যে টোটাল কয়টা জনপদ ছিল? যারা যারা পারেন কার্পণ্য করবেন না, অ্যান্সার করে ফেলেন। এই উপমহাদেশে অর্থাৎ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, টোটাল দুই বাংলার মধ্যে টোটাল কয়টি জনপদ ছিল একটু আমাকে জানাবেন। মোট কয়টি জনপদ ছিল? মোট কয়টি জনপদ ছিল আমি একটু দেখতে চাই, সবাই অ্যান্সার করবেন এই প্রশ্নের। মোট কয়টি জনপদ ছিল? মোট কয়টি জনপদ ছিল? আমাদের কাঠগোপাল অ্যান্সার করেছেন, তারপরে এখানে আমাদের হোসেন মুস্তাকিম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখি অনেকেই অ্যান্সার করবেন, অনেকেই জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন। তার মানে 16টি, তার মানে হচ্ছে 16টি, এই 16টি জনপদ ছিল। আমাকে 16টি জনপদ পড়তে হবে না, মনে রাখবেন এই বাংলায় টোটাল 16টি জনপদ ছিল। জনপদ মানে কি? জন মানে জনগণ, পদ মানে অঞ্চল, যে অঞ্চলে মানুষের বসবাস ছিল, এটা গোত্রের মতো, এটাকে মূলত বলা হয় জনপদ। মনে রাখতে হবে এই যে জনপদগুলো কেমন, যেমন আজকে বাংলাদেশে 8টি বিভাগ: রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ। তখন বিভিন্ন জনপদে ছিল, যেমন একটি জনপদের নাম হচ্ছে পুন্ড্র, আরেকটি জনপদের নাম বরেন্দ্র, আরেকটি জনপদের নাম হচ্ছে বঙ্গ, ঠিক আছে। আবার আরেকটি জনপদ আছে যেমন হরিকেল, সমতট। এরকম বিভিন্ন জনপদে বিভক্ত ছিল আমাদের এই ভূখণ্ডটি, এই বাংলা অঞ্চলটি, ঠিক আছে। তো এখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে? পরীক্ষায় দেখেন যেভাবে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পুন্ড্র, এই পুন্ড্রের অধীনে কোন কোন অঞ্চল ছিল? সেটা হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এটা পুন্ড্র নামক জনপদে ছিল। তো এভাবেও প্রশ্নটা আসতে পারে, বগুড়া প্রাচীন কোন জনপদে ছিল? সেটা হলো পুন্ড্র জনপদে ছিল। আর এই প্রশ্নটা না মিনিমাম গত 20 বছরে মিনিমাম 500 এর উপরে পরীক্ষাতে আসছে, 500টার উপরে পরীক্ষাতে আসছে শুধু এই পুন্ড্র থেকে।
কিভাবে আসে পুণ্ড থেকে? যেমন বাংলার প্রাচীন জনপদ কোনটি? সবচেয়ে প্রাচীন, মানে প্রাচীনের মধ্যেও সবচেয়ে প্রাচীন জনপদ যদি বলা হয় তাহলে সেটা হবে এই পুণ্ড জনপদ। যেই জনপদের অধীনে ছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। আপনারা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবেন, আমি একটু পরে মানচিত্র দিয়ে আপনাদেরকে বুঝাবো এই অঞ্চলগুলো। তারপরে এই পুণ্ড জনপদ গেল, তারপর হলো বরেন্দ্র, তাহলে রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলো বরেন্দ্রেও রাজ্যেরও বরেন্দ্র নামক জনপদেরও অধীনে ছিল। ঠিক আছে, আর সবচেয়ে শক্তিশালী যে জনপদ ছিল সেটা হচ্ছে বঙ্গ নামক জনপদ। পরীক্ষাতে আসে ঢাকা প্রাচীন কোন জনপদে ছিল? ঢাকা বঙ্গ নামক জনপদে ছিল। তারপর হচ্ছে এই যে বৃহত্তর কুমিল্লাটা, এটা যদিও সমতটের অধীনে ছিল একটা সময়, এই বঙ্গ নামক জনপদে কিন্তু ছিল। ঠিক আছে, তারপর ময়মনসিংহ বঙ্গ জনপদে ছিল, ফরিদপুর বঙ্গ নামক জনপদে ছিল, পটুয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, যশোর এই অঞ্চলগুলো এক সময় বঙ্গ জনপদে ছিল। আর এই বঙ্গ জনপদ থেকেই আজকের বাংলা। বুঝতে পেরেছেন? সুতরাং এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষার জন্য না হলেও আপনাকে এটা শিখতেই হবে, কারণ আপনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক। বাংলার ইতিহাস যদি আপনি না জানেন তাহলে বড় পাপ করেছেন, আপনি বড় পাপ করে ফেলেছেন। এবার আসেন হরিকেল। এর অধীনে ছিল সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলতে তিনটা জেলাকে বলা হয়। এটাকে আমি সংক্ষেপে লিখি বাখারা। বাখারা মানে কি? বা ফর বান্দরবান, খা ফর খাগড়াছড়ি, রা ফর রাঙ্গামাটি। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই তিনটা জেলাকে পার্বত্য জেলা বলা হয়, কারণ এই তিন জেলার চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়। এই কারণে এগুলোকে পার্বত্য জেলা বলা হয়। এই পার্বত্য অঞ্চলগুলো এই হরিকেল নামক জনপদে ছিল। পার্বত্য অঞ্চলগুলো হরিকেল নামক জনপদে ছিল। তারপরে সমতট কাদের অধীনে ছিল? এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে কুমিল্লা, নোয়াখালী সমতট নামক জনপদে ছিল। তারপর হচ্ছে এটা শিখবেন, চন্দ্রদ্বীপটা শিখবেন। আজকের যে বরিশাল একসময় চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। পরীক্ষাতে আসে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? অথবা পরীক্ষাতে আসে বরিশালের প্রাচীন নাম কি? তাহলে বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বা বাকলা। তাহলে এই চন্দ্রদ্বীপ নামক যে জনপদ, এটা একসময় একটা জনপদ নামে ছিল, পরবর্তীতে বরিশাল হয়েছে। আজকে বরিশাল এত জনপ্রিয় হয়েছে, এটাকে বলা হয় বাংলার ভেনিস। বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। আর এটা নাম দিয়েছিলেন জাতীয় কবি নজরুল। আমাদের জাতীয় কবি নজরুল এটা নাম দিয়েছিলেন। তাহলে এই জনপদগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমাদের গ্রুপে ক্লাসটি থাকবে, আর আপনাদেরকে আমরা আরেকটা গ্রুপের মধ্যেও নিব, সেখানে আমাদের অনেক ক্লাস থাকবে, সিরিয়ালি ক্লাসগুলো দেয়া থাকবে, আর পাবলিক থাকবে, অবশ্যই পাবলিক ক্লাস থাকবে, কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আপনাদেরকে আলাদা আরেকটা গ্রুপে নিয়ে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হবে। 1 নাম্বার, 2 নাম্বার, সাধারণ জ্ঞানের 3, 4, 5, আবার ইংলিশের 1, 2, 3 আমরা সিরিয়ালে দিব। তাহলে বলেন এই পেজটা ডান কিনা বলেন। এই পেজটা যদি কমপ্লিট হয়ে থাকে লিখেন ডান, লিখতে হবে ডান বা আলহামদুলিল্লাহ ডান। আলহামদুলিল্লাহ ডান লিখে ফেলেন, তাইলে আমি সামনে যাব। হ্যাঁ, পিডিএফ দিলে ভালো হয়। জি ভাই, অবশ্যই আমরা যতটুকু হেল্প করা দরকার আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক পরে পিঙ্কি শেয়ার দিয়ে ফেলেন, যারা যারা নতুন জয়েন করেছেন শেয়ার দিয়ে ফেলতে হবে। ওকে, নেক্সট এবার আমরা মানচিত্র আকারে এই অঞ্চলগুলো দেখে নিব। একটু আগে আমরা বলেছিলাম সবচেয়ে প্রাচীন যে জনপদ সেটা হচ্ছে পুণ্ড। এই যে অঞ্চল দেখেন, বরেন্দ্র অঞ্চলটাও পুণ্ডতে পড়েছে। এখানে কি কি আছে বলেন? এখানে আছে যে জনপদ, এখানে যে জনপদটি আছে সেটা হচ্ছে পুণ্ড, আর এখানে একটা বিভাগ রয়েছে, সে বিভাগের নাম কি? রংপুর। অনেকে রংপুর বলতে পারে না, বলে অংপুর। আর এখানে আছে কে? এখানে আছে রাজশাহী। তাইলে এই রাজশাহী, রংপুর এ পুণ্ড নামক জনপদে ছিল। আবার এই রাজশাহীর অধীনস্থ আরেকটা জনপদ ছিল, সেটার নাম হলো বরেন্দ্র।
ঠিক আছে, বরেন্দ্র নামক জনপদ ছিল। তারপর দেখেন এই যে গৌড় নামক একটি জনপদ ছিল। আজকের যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ প্লাস চাপাই নবাবগঞ্জ, কি বিশাল নাম, চাপাই নবাবগঞ্জ। এক সময় যে জনপদে ছিল সেই জনপদের নাম হলো গৌড় নামক জনপদ। তারপরে আরেকটি জনপদ আছে, এই যে বঙ্গ, পরীক্ষাতে আসে ঢাকা প্রাচীন কোন জনপদে ছিল? ঢাকা প্রাচীন বঙ্গ নামক জনপদে ছিল। তারপরে এখানে কে আছে বলেন? এখানে আছে বরিশাল। এই সেই বরিশাল যেই জনপদের অধীনে ছিল সেটা হলো চন্দ্রদ্বীপ নামক জনপদে ছিল। তারপরে সমতট, একটু আগে আমি বলেছিলাম সমতটে দুটি অঞ্চল, একটা হচ্ছে কুমিল্লা, আর একটা হচ্ছে নোয়াখালী। যারা এখন বিভাগ চাচ্ছে, আমরাও সমর্থন করি, বিভাগ পেয়ে যান। ঠিক আছে, তাইলে কুমিল্লা এবং নোয়াখালী একসময় যে জনপদে ছিল সেটা হলো সমতট নামক জনপদে ছিল কুমিল্লা এবং নোয়াখালী। এখান থেকে প্রশ্নটা ঘুরাইও দিতে পারে, পরীক্ষায় এভাবে আসতে পারে, কুমিল্লার প্রাচীন নাম তো ত্রিপুরা, তাই না? ত্রিপুরা, পরীক্ষায় আসতে পারে ত্রিপুরা প্রাচীন কোন জনপদে ছিল? তাহলে সেটা হচ্ছে সমতট নামক জনপদে ছিল। এভাবেও আপনার প্রশ্ন আসতে পারে। বলেন, তারপরে কি থাকে? হরিকেল। তো হরিকেল এখানে কি আছে বলেন? এখানে আছে সিলেট। এই যে সিলেট অঞ্চলটা, এটা হরিকেলের অধীনে ছিল। ইভেন এই অঞ্চলটা, এই যে চট্টগ্রাম যে অঞ্চলটা আছে না, এই চট্টগ্রাম পর্যন্ত হরিকেল নামক জনপদে ছিল। চট্টগ্রামটাও হরিকেল নামক জনপদে ছিল। তাই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হরিকেল নামক জনপদে ছিল। আপনার পরীক্ষাতে এভাবে প্রশ্নগুলো আসবে। ইনশাল্লাহ পারবেন না? বলেন, পারবেন? ক্লাস কি বুঝে যাচ্ছে? যদি বুঝতে পারেন তাহলে লিখবেন ইয়েস, প্রত্যেকে লিখতে হবে ইয়েস অথবা লিখবেন নো। আপনি যদি ক্লাস না বুঝেন তাহলে বলবেন নো, তাহলে আমি চেষ্টা করব আরও স্লো। আবার যদি মনে করেন যে না ক্লাসটা স্লো হয়ে যাচ্ছে, আপনি আরও স্পিড দেন, তখন আমি স্পিড দিয়ে দিব, প্রয়োজনে রকেটের গতিতে চলবে ইনশাল্লাহ। জি বলেন, বুঝতে পারছেন কি না? ইয়েস অথবা নো রিয়াকশন আপনাকে কমেন্টস করতেই হবে, কমেন্টস করতে হবে। পারবেন ইনশাল্লাহ? যে আমাদের রঞ্জিত রত্না বলছেন ইনশাল্লাহ পারবো। শিয়ারডান লিখেছেন মির্জা গালিব, থ্যাংক ইউ সো মাচ। আলামিন বলেছেন ইয়েস। মারজানা, মারিয়া জান্নাত, আয়েশা চৌধুরী, তারপরে মুন্নি ইয়েস লিখেছেন। শহীদুল ইসলাম ইয়েস লিখেছেন। এমডি অলিউল্লাহ লিখেছেন। তারপরে থ্যাংক ইউ সো মাচ। তাইলে অনেকেই বুঝতে পেরেছেন, তাই তো? বুঝতে পেরেছেন না? তাহলে পারবেন। আর এখানে তো হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে একবারে বাংলাদেশের দক্ষিণ দিকে। মানচিত্রের উপরের দিক হয় কি? উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ। তার মানে বাংলাদেশের দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। মানচিত্রের ডান দিকটা সব সময় পূর্ব হবে, আর মানচিত্রের ডান দিক হয় পূর্ব আর বাম দিকটা হয় পশ্চিম। যে কোনো মানচিত্রের দিক নির্ণয়টা এইভাবে করবেন, ঠিক আছে? একই পদ্ধতিতে দিক নির্ণয় করা হয়। মানচিত্রের উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ, ডান দিকটা হয় পূর্ব, বাম দিক হয় পশ্চিম। কিন্তু একসময় আরবরা যে মানচিত্র তৈরি করেছিল সেটা ছিল উল্টা, উপরের দিক দক্ষিণ, নিচের দিক উত্তর, ডান দিক ছিল পশ্চিম, বাম দিক ছিল পূর্ব। আরবদের সেই মানচিত্রকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ব্রিটিশরা নতুন করে ম্যাপ তৈরি করেছে, পৃথিবীর ম্যাপ। যদিও পৃথিবীর ম্যাপ প্রথম তৈরি করেছিল গ্রিকরা, এটা আপনারা জানেন। তাহলে বলেন আমাদের পেইড বেসের ক্লাসের ওকে বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওকে ইনশাল্লাহ ওকে। তাইলে আমি কি নেক্সট যাচ্ছি। নেক্সট অবশ্যই রিয়াকশান দিবেন আপনাদের এই ফ্রি ক্লাসটি, যাতে সবাই একসাথে আমরা যাতে এই ফ্রি ক্লাসটি যাতে সবাই একসাথে উপভোগ করতে পারি, সেজন্য প্রচুর পরিমাণ শেয়ার চাই। প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আমাদের বেকার ভাই বোন যারা অর্থের অভাবে, অনেকে দেখা যাচ্ছে যে ক্লাস করতে পারে না, সময়ের অভাবে ক্লাস করতে পারে না, অনেকে আবার অলসতার কারণেও ক্লাস করতে পারে না। অনেকে অলস, এত পরিমাণ দিনে কাজ করে, প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, আর রাতে এসে আর টায়ার্ড পড়তে পারে না। তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো, অন্তত শুয়ে হলেও এই ক্লাসগুলো দেখেন। এগুলো হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে? এগুলো হচ্ছে ফুল কোর্সের ক্লাস।
আসেন এবার এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে দেখেন। এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী, বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী। পরীক্ষায় এভাবে আসবে, প্রাচীন বাংলার রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। এই যে বগুড়ার যে মহাস্থানগড়টা আছে না, এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী। এখানে এই যে চন্দ্র বংশ, তারপরে গুপ্ত রাজবংশ, এদের রাজধানী ছিল এই মহাস্থানগড়ে। ঠিক আছে, পুন্ড্র এর রাজধানী মহাস্থানগড়। তাহলে আপনাদের পরীক্ষা আসবে প্রাচীন বাংলার রাজধানী কোনটি ছিল? প্রাচীন বাংলার রাজধানী হলো, জি আমাদের মারিয়াম ইসলাম বলছেন খাতা কলম নিয়ে আপনি টেবিলের মধ্যে বসে ক্লাসটি করছেন, প্রাণটা ভরে গেল। এই যে আন্তরিকতার সাথে ক্লাসগুলো করছেন, এই আপনাদের আন্তরিকতার কারণে আমাদের কষ্ট আর কষ্ট মনে হয় না। এক একটা ক্লাস রেডি করতে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় জানেন? কিন্তু যখন শুনি আপনারা উপকৃত হচ্ছেন, তখন প্রাণটা ভরে যায়। আচ্ছা, তাইলে প্রাচীন বাংলার রাজধানী এটা পড়বেন। গৌড় রাজ্যের বা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্ক বাংলার প্রথম রাজা। শশাঙ্ক কে ছিলেন? বাংলার প্রথম রাজা, বাংলার প্রথম রাজা অথবা সপ্তম শতকের স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি যিনি, তিনি হচ্ছেন এই শশাঙ্ক, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে এই বাংলার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, বাংলার প্রথম রাজা হয়েছিলেন। এতদিন পর্যন্ত শশাঙ্কের পূর্ব পর্যন্ত চন্দ্রবংশ যারা ভারত থেকে এসে আমার বাংলাকে শাসন করেছিল, এতদিন পর্যন্ত গুপ্ত যারা হচ্ছে ভারতের গুপ্ত বংশ বাংলা এসে বাংলাকে শাসন করেছে। কিন্তু বাংলার দামাল ছেলে শশাঙ্ক, যিনি বাংলায় জন্মগ্রহণ করে এই বাংলাকে ডমিনেট করেছেন, বাংলাকে নেতৃত্ব দিয়েছেন, এই হচ্ছে সেই শশাঙ্ক, যাকে বলা হয় সপ্তম শতকের স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি অথবা বাংলায় জন্মগ্রহণ করে বাংলার প্রথম রাজা হয়েছিলেন কে? তিনি হচ্ছেন এই শশাঙ্ক, যার রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। যার রাজধানী হলো কর্ণসুবর্ণে। খড়গ এটা হচ্ছে কুমিল্লার কর্মান্ত বসাক, এখানে রাজধানী ছিল। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। ওগুলা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সুলতানি আমল। সুলতানি আমলে মুসলমানদের দুইটা রাজধানী ছিল, একটা ছিল সোনারগাঁ, এটা নারায়ণগঞ্জে, আর একটা ছিল গৌড়। ঠিক আছে, গৌড় নামক একটা অঞ্চল, এটা হচ্ছে উত্তর অঞ্চলে তাদের রাজধানী ছিল মুসলমানদের, আর একটা হচ্ছে সোনারগাঁও, এটা হচ্ছে মুসলমানদের রাজধানী। সোনারগাঁয়ের মানে রাজধানী ছিল। তাহলে সুলতানি আমলে কোন অঞ্চল রাজধানী ছিল? মানে সুলতানি আমলে বা সুলতানদের রাজধানী কোথায় ছিল? সেটা হচ্ছে সোনারগাঁ এবং গৌড়। আপনাদের পরীক্ষাতে আসবে সোনারগাঁ কোথায় অবস্থিত? এই সেই সোনারগাঁ, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ। বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ, তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি। তার নাম অনুযায়ী এই সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে। কিন্তু সোনারগাঁয়ের নাম, আগের নাম ছিল সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ঠিক আছে, সোনারগাঁয়ের পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম, যার বর্তমান নাম সোনারগাঁ। তারপর মোগল আমলে রাজধানী ছিল দুইটা, একটা হচ্ছে সোনারগাঁ আর একটা হচ্ছে ঢাকা। বাংলার প্রথম ঢাকাকে রাজধানী করা হয় কত সালে? কে বলতে পারবেন? ঢাকাকে প্রথম রাজধানী কে বলতে পারবেন? দেখি বলেন তো। ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা কে বলতে পারবেন? ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করা হয় কবে? আমি অপশন দিচ্ছি, দুইটা অপশন দিব। একটা হচ্ছে 1610, আরেকটা দিব 1971। দেখি সঠিক কে অ্যান্সারটা দিতে পারেন। ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা কত সালে? 1610। ইয়েস, আমাদের ইমরান সঠিক বলেছেন। তারপরে করিম বেগম, মোহাম্মদ বিল্লাল হুসাইন সঠিক বলেছেন। তারপরে প্লিজ এইসব কি আমি বুঝতে পারি নাই। তারপরে এখানে লিজা আক্তার, তারপর হচ্ছে জয়ন্তী শর্মা অ্যান্সার করেছেন, মাইনুদ্দিন অ্যান্সার করেছেন সঠিক, পান্নু ইসলাম, কষ্টহীন আমি, বাহ। তারপরে তাসলিমা খাতুন, আপনাদেরগুলো সঠিক হয়েছে। যারা 1610 দিয়েছেন
তাদেরটা সঠিক হয়েছে 1610। রাজু দিয়েছেন, পারভিন রহমান দিয়েছেন, সোহেল আহমেদ আমার নামই নাম, সুমন হাসান সোহেল, বাহ সুমন হাসান সোহেল একজন, শফিকুল ইসলাম সঠিক বলেছেন, মাহফুজ আক্তার আপনারটা হয়েছে, ফরহাদ হোসেন আপনারটা হয়েছে, বিপ্লব ডালি আপনারটা হয়েছে, ফাতেমা আক্তারটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছেন। তার মানে আপনারা প্রাচীন বাংলার সম্পর্কে একটা ধারণা আছে, মান সম্মান থাকবে আপনাদের। তাহলে ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করা হয়েছিল মোগল আমলে, হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে। এই বাংলা তো তখন একটা প্রদেশ ছিল মাত্র, এই বাংলায় একজন সুবেদার নিয়োগ করা হয়েছিল, যিনি হলেন বাংলার প্রথম সুবেদার ইসলাম খান। এই ইসলাম খান তিনি আইসা দেখলেন বাংলাতে কোনো রাজধানী নেই। তখন 1610 সালে এই ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন এবং ঢাকার নাম চেঞ্জ করে দিলেন। ঢাকার নাম চেঞ্জ করে তার যে গুরু, তার গুরুটাকে বলেন, তার গুরু হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের নামে এই অঞ্চলের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। ঠিক আছে, ঢাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর। কে সেই জাহাঙ্গীর? তিনি হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, তাহলে এই যে রাজধানীগুলো লাগবে, আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী ছিল একডালাতে। আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী হলো একডালাতে। আচ্ছা, এবার আসেন, এটা কি ক্লিয়ার না বলেন? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন ইয়েস অথবা ডান। আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ডান এটা লিখবেন, অথবা CLR লিখবেন, অথবা নেক্সট লিখবেন। হ্যাঁ, লিখলে আমি বুঝবো যে হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন। এখান থেকে প্রশ্ন আসতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ওকে ওকে পারবেন। তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, পরের পেজে যাচ্ছি। আসেন, এখানে আসেন, এই যে বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী আমরা এতক্ষণ তো দেখলাম হচ্ছে বিভিন্ন বংশ অনুযায়ী। এবার আরও কিছু বংশ আমরা দেখি, সেটা হচ্ছে মৌর্য যুগ বা পুণ্ড যুগে রাজধানী ছিল কোথায়? পুণ্ডনগরে। ঠিক আছে, পুণ্ডনগরে। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত ঈশাখাটা শিখবেন। ঈশাখার রাজধানী ছিল সোনারগাঁয়ে। ঈশাখার রাজধানী ছিল সোনারগাঁও। দেবরাজ বংশ দেব পর্বতে। ঠিক আছে, কুমিল্লার দেব পর্বতে। তারপরে হচ্ছে এখান থেকে শিখবেন সেন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? নদিয়া বা নবদ্বীপ। নদিয়ার বর্তমান নাম কি? নদিয়ার বাংলাদেশ অংশের বর্তমান নাম হলো কুষ্টিয়া। ঠিক আছে, এই কুষ্টিয়া একসময় রাজধানী ছিল। তার সাথে সাথে আরেকটা অঞ্চলও ছিল, সেটা হচ্ছে বিক্রমপুর। বলেন, বিক্রমপুরের বর্তমান নাম কি? কে বলতে পারবেন? বিক্রমপুরের বর্তমান নাম কি? পারবেন? কমেন্টস করেন তো, বিক্রমপুরের বর্তমান নাম কি? নদিয়ার বর্তমান নাম যদি কুষ্টিয়া হয়, বিক্রমপুরের বর্তমান নাম কি? হ্যাঁ, মুজাহিদ বিল্লাহ অ্যান্সার করেন তো। অ্যান্সার করতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের কুয়াশার চাদর অ্যান্সার করেছেন। তারপরে এখন সোহেল স্যারের ক্লাস করে দেখে সাধারণ জ্ঞান পড়ি। আচ্ছা, সাধারণ জ্ঞান আগে পড়তেন না, এখন ক্লাস ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন সাধারণ জ্ঞানের। আর সাধারণ জ্ঞান পারা মানে আপনার চাকরি নিশ্চিত ইনশাল্লাহ। ভাইভাতে প্রত্যেকটা প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান থেকে। ঠিক আছে, ওখানে আপনাকে বেশি প্রায় 90% প্রশ্নই করা হয় সাধারণ জ্ঞান কেন্দ্রিক। ঠিক আছে, এই জন্য আপনাকে সাধারণ জ্ঞানটা গুরুত্ব সহকারে পড়তে হবে। আমাদের নুরাইস, আমাদের অনেকে অ্যান্সার করেছেন, মারিয়াম ইসলাম, সানজিদা মমতা, তারপর হাফিজুর রহমান, লিজা আক্তার, তারপরে আদনান হোসাইন, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, মুন্সিগঞ্জ, তার মানে হলো বিক্রমপুরের বর্তমান নাম মুন্সিগঞ্জ, কিন্তু একটা অঞ্চলের নাম এখনো বিক্রমপুর রয়ে গেছে। মুন্সিগঞ্জকে অনেকে এখনো বিক্রমপুর বলা হয়, বিক্রমপুর বলে। আচ্ছা, তাহলে এটা ডান, এই পেজটা ডান। আমি পরের পেজে যাচ্ছি। স্যার একটা গুড নিউজ কি দিয়ে দিব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, গুড নিউজ ক্লাসও হবে, গুড নিউজও হবে। গুড নিউজটা স্যার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি দিতেন মেহেরবানি করে। স্যার নিলাম একটু স্যার, আর দিয়ে দেবো স্যার। ওকে, সুন্দর করে বলে দেখতেন। ওকে। হ্যাঁ প্রিয় ভাই বোন, একটা গুড নিউজ দেওয়ার জন্য আসছি। অনেক ভাই বোন বলতেছে স্যার যে ক্লাস যেটা পড়াচ্ছেন এই পিডিএফটা হইলে ভালো হতো স্যার, কারণ এই পিডিএফটা তো স্যার আপনি অনেক গবেষণা করে বানাইছেন স্যার, মানে
অনেক গবেষণা করে এই পিডিএফটা বানিয়েছেন, যাতে এখান থেকেই আপনার কমন আসে এবং প্রাইমারির পরীক্ষার উপযোগী করে বানানো হয়েছে। সো অনেক ভাই বোনদের আবদার, স্যার পিডিএফটা চায়, স্যার কী করা যায়? অবশ্যই পিডিএফটা দেওয়াটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। যেহেতু তাহলে স্যার আমাদের অনেক ভাই বোন বলতেছে, স্যার আমরা 20টা করে শেয়ার করবো পিডিএফ দিলে, এখন কি করবেন? তাহলে দিয়ে দিন স্যার। দেন না স্যার, দিলে কি হয় স্যার? ও স্যার দেন না স্যার, একটু মনটা নরম করেন স্যার। ইনশাআল্লাহ আপনাদের জি স্যার, 20টা করে শেয়ার করবে যারা, এবং সেই শেয়ারের একটু আমাদের একটু স্ক্রিনশট লাগবে। আমরা আলহামদুলিল্লাহ গ্রুপ খুলে ফেলেছি আপনাদের জন্য, একটা প্রাইভেট গ্রুপ খুলেছি, একটা পাবলিক গ্রুপ খুলেছি এবং একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি। যে টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। শর্ত হচ্ছে যারা 20টা করে শেয়ার করে স্ক্রিনশট পাঠাবে তারা পেয়ে যাবে 60টা ক্লাসের 60টা পিডিএফ। আলহামদুলিল্লাহ বলবেন না স্যার? ও আলহামদুলিল্লাহ তো স্টুডেন্টরা বলবে স্যার। বলবে, আমরাও বলতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু আপনাদের ডিমান্ড যে পিডিএফ দিলে আমাদের উপকার হবে। আপনাদের উপকারের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস করাচ্ছি। এক্স্যাক্টলি, আপনারা যদি পিডিএফ চান তাহলে আমরা কেন দিব না? এক্স্যাক্টলি, ঠিক আছে, তাহলে স্যার একটু কষ্ট করলাম। তাহলে স্যার যারা 20টা করে শেয়ার করে কি করবে স্যার? 20টা করে শেয়ার করে কি লিখবে? 20 ডান। কি লিখবে স্যার? 20 ডান লিখবে। আপনার কলম দিয়ে লেখা সুন্দর হয় স্যার। সুন্দর। স্যারও সুন্দর, লেখাও সুন্দর, কলমও সুন্দর, পড়াও সুন্দর। সুন্দরের মানে সবই সুন্দর হয়, এটা আসলে আল্লাহ দিচ্ছে। যাই হোক, তাহলে 20টা করে শেয়ার করে যারা লিখবে 20 ডান, তাদের প্রত্যেককে আমরা পিডিএফ দিব ইনশাল্লাহ। প্রতিটি ক্লাসের পিডিএফ 20টা করে শেয়ার করে যারা স্ক্রিনশট পাঠাবে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে স্যার 20টা করে শেয়ার করে দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, এখন কিন্তু লাইভে স্টুডেন্ট হয়ে যাবে 3000, 4000, 5000 ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ক্লাস করাতে থাকেন। সরি ফর ডিস্টার্ব। আসলে স্টুডেন্টদের আবদার কি করবো স্যার, আসলে স্যারের শার্টটা অনেক সুন্দর, স্যার যেমন সুন্দর শার্টও সুন্দর। শার্ট সুন্দর, স্যার শার্টটা সুন্দর। শার্টটা মানে কি? শার্টটা নাকি শার্টটা মাঝখানে রাখছে? শার্টটা সুন্দর। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে স্যার, করুন স্যার। আচ্ছা, তাহলে আপনাদের পিডিএফ দেওয়া হবে। তবে আপনারা কিন্তু শেয়ার ডান লিখতে হবে। মিনিমাম 20টা করে শেয়ার ডান লিখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা আবদার আপনাদের কাছে। আমরা টাকা পয়সা চাই না, কিন্তু আপনি শেয়ার ডান লিখতে হবে। শেয়ার ডান লিখতে হবে, কতটা শেয়ার করেছেন। আর সর্বোচ্চ 20টা শেয়ার করলে আমাদের কাছে ভালো লাগবে যে আমাদের অনেক ভাই বোনের সাথে আমরা কানেক্ট হতে পারলাম। আচ্ছা, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। এবার আসেন এক নজরে উপমহাদেশে পরিব্রাজকদের আগমন। এখান থেকে প্রাইমারিতে বেশি প্রশ্ন আসে এই টপিকটা, অর্থাৎ এখান থেকে প্রায় মানে আমি 99% এবার শিওর দিচ্ছি, 99% মানে কমন দিচ্ছি। এখান থেকে আশা করি একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, পরিব্রাজক থেকে। এখন আসেন, পরিব্রাজক কারা? যারা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেতেন তাদেরকে পরিব্রাজক বলা হয়। আবার কোনো বইতে দেয়া আছে পরিব্রাজক মানে সাংবাদিক। পরিব্রাজক মানে কি বলেন? সাংবাদিক। আগে এক সময় পায়ে হেঁটে মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে তথ্য সংগ্রহ করতেন, ওনাদেরকে বলা হয় পরিব্রাজক। এখন এই যে পরিব্রাজক, এই উপমহাদেশের মধ্যে প্রথম কে? তিনি হচ্ছেন মেগাস্তিনিস। সে মেগাস্তিনিস, যিনি হলেন উপমহাদেশের প্রথম পরিব্রাজক বা ভারতবর্ষের প্রথম পর্যটক। হ্যাঁ, পরিব্রাজকের আরেক নাম হচ্ছে পর্যটক। তাহলে ভারতবর্ষের সেই পর্যটক, উনি আসছিলেন গ্রিস থেকে সেলিউকাসের নির্দেশে প্রথম চন্দ্রগুপ্তের সাথে সাক্ষাৎ করার জন্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সাক্ষাৎ করার জন্য এই মেগাস্তিনিস বাংলায় ভারতবর্ষে আসলেন। তারপর চীন থেকে একজন আসলেন, যেটা বারবার পরীক্ষা আসে। চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন চীন দেশ থেকে আসছিলেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। তারপরে হিউয়েন সাং, তিনিও কিন্তু চীনের। দেখেন, এই যে হিউয়েন সাং, তিনি কিন্তু চীন দেশ থেকে এসেছেন। তিনি এসেছেন হর্ষবর্ধনের শাসনামলে। তাহলে যেহেতু ফাহিয়েনটা এসে গেছে, এখন পড়তে হবে সেটা হচ্ছে হিউয়েন সাং। এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে চীন থেকে আমরা 2জন পরিব্রাজক বা পর্যটকের নাম শিখব। একজন হলেন ফাহিয়েন, আরেকজন হলো হিউয়েন সাং। সেই হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আগমন করেছিলেন। এবার আসেন একজন মুসলিম পরিব্রাজক, যিনি আফ্রিকার দেশ মরক্কো থেকে এসেছেন। তার নাম হচ্ছে ইবনে বতুতা, যিনি বাংলাকে বলেছিলেন দোজখপুর আজ নিয়ামত।
তিনি বাংলাদেশেও এসেছিলেন। তো এই সেই ইবনে বতুতা যিনি মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিলেন, তাহলে মোহাম্মদ বিন তুগলক এর সময়ে ভারতে এসেছিলেন এবং বাংলা এসেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে। তাহলে বাংলা এসেছিলেন কার সময়ে? ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে। ফখরুদ্দিন ওই যে বাংলার প্রথম সুলতান, 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে 1346 সালে এই ইবনে বতুতা বাংলাতে এসেছিলেন। তখন বাংলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হতো, ঝড়, তারপর বজ্রপাত, বন্যা, এগুলোর কারণে তিনি একটি বই লিখেছেন। আর সেখানে একটা উক্তি আছে এরকম যে বাংলাটা হলো দুযোগ পুরাজ নেয়ামত। দুযোগের মধ্যে মনে হয় যেন শুধু নিয়ামত আর নিয়ামত। দুযোগের মধ্যে কি নিয়ামত থাকে? তাইলে আপনাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বাংলাকে জাহান্নামের সাথে তুলনা করেছিল কে? এই ব্যক্তি বাংলাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন যিনি, তিনি হচ্ছেন ইবনে বতুতা। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে বাংলাকে জান্নাতাবাদ বলেছিলেন কে? বাংলাকে জান্নাতাবাদ বলেছিলেন কে? যারা যারা পারেন এই কমেন্টসে উত্তর লিখে দেন। বাংলাকে জান্নাতাবাদ বা জান্নাতের সাথে তুলনা করেছিলেন কে? আচ্ছা, দেখি আমি একটু দেখতে চাই। অনেকেই মাশাআল্লাহ অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করতেছেন। ইবনে বতুতা উনি হচ্ছে জাহান্নাম খেতাব দিয়েছিলেন, আর বাংলাকে জান্নাতাবাদ খেতাব দিয়েছিলেন যিনি। অবশ্যই এখানে অ্যান্সার করেছে যারা যারা, অধিকাংশটা হয়েছে। মারিয়াম ইসলাম, তারপরে আবু হোসাইন, তারপরে নোসাইবা ইভা, হ্যাঁ নুরাইসা ইবা, তারপরে রত্না, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। সালেহ, হ্যাঁ বাশার সালেহ, এম.এ. বাশার সালেহ ভাই, আপনারটাও হয়েছে। তার মানে বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেছিলেন সম্রাট হুমায়ুন। এই সেই সম্রাট হুমায়ুন যিনি বাংলাকে কি ঘোষণা করেছেন? জান্নাতাবাদ। এই বাংলার নাম জান্নাতাবাদ ঘোষণা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন হুমায়ুন। আর বাংলাকে দোজক পুরাজ নেয়ামত, দোজক বা জাহান্নাম বলেছিলেন যিনি, তিনি হলেন ইবনে বতুতা। ঠিক আছে। চীনের একজন আছে মাহুয়ান, তিনিও চীন দেশেরই একজন পরিব্রাজক ছিলেন। তাহলে এই পরিব্রাজক থেকে যদি প্রশ্ন আসে, ইনশাল্লাহ পারবেন না? আপনারা পারবেন তো? ইনশাল্লাহ পারবেন। পরিব্রাজক থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এই জন্য এই স্লাইডটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন, যখনই সুযোগ পান তখনই পড়বেন। আপনি অফিসে বসে প্রয়োজনীয় স্ক্রিনশটগুলো আপনি পড়বেন, টেনে পড়বেন। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আসি। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা। আচ্ছা, একটু বলে রাখি, ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছিলেন কে? হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। ভারতবর্ষে 712 খ্রিস্টাব্দে তিনি রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছিলেন। দাহির কে ছিলেন? পরীক্ষায় আসে। তিনি সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন। সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির। তাকে পরাজিত করেছিলেন আমাদের হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিম। এই সেই মোহাম্মদ বিন কাসিম। তারপরে যে মুসলিম সেনাপতি স্পেন জয় করেন সে কে বলেন তো? তারিক। এই সেই তারিক, তিনি হচ্ছে স্পেন বিজয় করেছিলেন। তারপরে আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? রাজা দাহির, একটু আগে আমরা বলেছি। তার প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। এটা সিন্ধু বিজয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। গজনীর অধিপতি সুলতান মাহমুদ আমাদের এই ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। 17 বার সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষে। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? মহাকবি ফেরদৌসি। আপনারা কি জানেন মহাকবি ফেরদৌসির একটা বিখ্যাত মহাকাব্য আছে? যদি পারেন অ্যান্সার করে দেন তো। মহাকবির ফেরদৌসির বিখ্যাত সেই, স্যারের সামনে যারা কমেন্ট পড়ে, হ্যাঁ আমি সেটাই বলি। জি, থ্যাংক ইউ। একজন আমার হয়ে
আপনি কমেন্টের অ্যান্সার করেছেন, মানে রিপ্লাই দিয়েছেন যে স্যার কেন অন্যদের কমেন্টসগুলো পড়ে না। আমি সবারটা পড়ার চেষ্টা করি কিন্তু পড়ে কুলাই না, অনেকগুলো আসে তো। আমি বলছি কমেন্ট করেন, কমেন্ট করলে আপনি অ্যাক্টিভ থাকবেন, কানেক্ট থাকবেন আমার সাথে। কানেক্ট থাকা মানে পড়া শিখে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তাইলে ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য, এই তো আমাদের মৌসুমী আক্তার, তারপরে এমডি আক্তার, সুমন হাসান সোহেল, তারপরে সুলতানা আক্তার, আমাদের মোস্তাক ফারুক, তারপরে রিফাত হোসেন সঠিক অ্যান্সার করে ফেলেছেন, তারপর সিদ্দিক সঠিক অ্যান্সার করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। কাজল সঠিক অ্যান্সার করেছে। শাহনামা, সেটার নাম কি বলেন? বিখ্যাত এপিক, সেটার নাম হলো শাহনামা। এই শাহনামা হচ্ছে, এটা হচ্ছে এপিক, বিখ্যাত এপিক। এপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। এপিক শব্দের অর্থ হলো মহাকাব্য। শাহনামা লেখা হয়েছে ফার্সি ভাষায়, ঠিক আছে? ফার্সি ভাষায় রচিত। অনেকে মনে করবে এটা মনে বাংলায় লেখা হয়েছে, নো। শাহনামা অমর গ্রন্থ। শাহনামা নামক অমর গ্রন্থটি মহাকবি ফেরদৌসির, ঠিক আছে? তাহলে আমরা সামনে গেলাম, আমরা সামনে যাচ্ছি। ওকে, এতটুকু হয়েছে কিনা বলেন? যদি এতটুকু হয়ে থাকে ডান, আর স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এখন স্ক্রিনশট নিতে পারেন। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমি সামনে গেলাম। ওকে, এবার আসেন কি পয়েন্টস, কিছু এক কথায় উত্তর। বাংলার সর্বপ্রাচীন জনপদ দেখি মনে আছে কিনা। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা? পুন্ড্র। তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্ড্রবর্ধন, এই পুণ্ড্রের পরবর্তী নাম ছিল পুণ্ড্রবর্ধন। বাংলার প্রাচীনতম জনপদ ছিল হচ্ছে মহাস্থানগড়। তারপরে আসেন প্রাচীন বাংলার পুণ্ড নাম ছিল কিসের? এটা জনপদের। এগুলা কিন্তু প্রতিটা লাইন পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? তারপরে বগুড়া প্রাচীন, এটা পুণ্ডের অধীনে ছিল। কুষ্টিয়া, এটা বঙ্গ জনপদের অধীনে ছিল। সমতট কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। শালবন বিহার প্রত্নতাত্ত্বিক, এটা হচ্ছে একটি অঞ্চল, প্রত্নতাত্ত্বিক অঞ্চল। তারপরে এবার দেখি আপনাদেরকে এতক্ষণ যে পড়িয়েছি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করবেন আপনারা। দেখি এটা অ্যান্সার করতে পারেন কিনা, দেখি বলেন। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেখেন, এই যে প্রাথমিক সহকারী শিক্ষায় এসেছে তৃতীয় ধাপে এই প্রশ্নটা এসেছে। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? পাল, চন্দ্র, দেব নাকি রারো? দেখি এবার আপনাদের পালা। আপনারা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি যে করতে পারবেন। জি, এই ক্লাসটা রিপিট দেখবেন, অবশ্যই দেখবেন ভাই। ওকে, অনেকে পাল বলছেন, জি না হয় নেই, অনেকে পাল বলছেন। শালবন বিহার, তাহলে শালবন বিহার এটা কোথায়? দেখবেন একটা জায়গার নাম হচ্ছে শালবন। যখন বলা হবে শালবন তখন হবে গাজীপুর, ঠিক আছে? তখন হবে গাজীপুরে অবস্থিত। আর যখন বলা হবে শালবন বিহার তখন হবে কুমিল্লা, ঠিক আছে? এই কুমিল্লায় অবস্থিত, কুমিল্লায় অবস্থিত কি? শালবন বিহারটি। আর এটা মূলত ছিল এই যে দেবরাজাদের একটি কীর্তি, দেবরাজাদের বাসস্থান, দেবরাজাদের রাজধানী, এটা হচ্ছে এই শালবন বিহার, ঠিক আছে? অনেকের অ্যান্সার করার চেষ্টা করেছেন, অনেকেরটাই হয়নি, সবাই শুধু পাল পাল দিচ্ছেন। তো যাদেরটা ভুল হয়েছে মাসুল হিসাবে গ লেখেন, গ শুধু লিখবেন, গ, ঠিক আছে? শুধু গ লিখবেন, ঠিক আছে? আর এরা কি ছিল? এই দেবরাজ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে? এরা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। দেবরাজ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী, ক্লিয়ার? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল এই দেবরা। হ্যাঁ, গ, এটা হচ্ছে মাসুল আপনার। যেহেতু ভুল হয়েছে আপনি গ লিখবেন। এই গ লেখার মাধ্যমে আপনি এটা সারা জীবন মনে থাকবে। কারণ ভুল করে যেটা শিখেন ওইটা কিন্তু ভুলার মতো নয়, ওইটা আপনার ব্রেনে অটো গেঁথে যাবে। কষ্ট ছাড়া যে জিনিসটা আপনি অর্জন করেন এটা দেখবেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। কিন্তু কষ্ট অর্জিত বিষয়টা, কষ্ট অর্জিত টাকা পয়সা বা অন্যান্য
অন্য অন্য সম্পত্তি দেখা যাচ্ছে যে এটা স্থায়ী। ঠিক আছে, এবার আসি 2 নং প্রশ্ন। দেখি 2 নং প্রশ্নের অ্যান্সার কি কি করতে পারেন। মাৎস্য ন্যায় কোন কোন শাসন আমলে দেখা দেয়? কোন শাসন আমলে? খিলজি শাসন আমলে, সেন শাসন আমলে, মুঘল শাসন আমলে, পাল তাম্র শাসন আমলে? মাৎস্য ন্যায় 7ম থেকে 8ম শতকে সংগঠিত হয়েছিল। এটা মূলত শশাঙ্কের মৃত্যুর পর। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার প্রথম রাজা শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলা যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম হচ্ছে এই মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায় হচ্ছে বাংলার একটি অরাজক অবস্থা, আইন কানুন কেউ মানে না। ঠিক আছে, সবাই নিজেদেরকে রাজা মনে করত, সবাই নিজেদেরকে মানে সেরা মনে করতো, আমি সেরা, আমার দল সেরা। অন্য অন্য রাজা বা অন্য অন্য নেতৃত্ব হয়ে উঠতে পারতো না, তাদেরকে মেরে ফেলতো। ঠিক আছে, যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনিভাবে শশাঙ্কের মৃত্যুর পর একটা হযবরল অবস্থা দেখা দিয়েছে। যারা হচ্ছে সিনিয়র মুরব্বি টাইপের, তারা বলছে আমরা হচ্ছে নেতা হব, আমরা মন্ত্রী এমপি হব, তোমরা হচ্ছে বাচ্চা মানুষ, ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, তোমরা কি এত কিছু বুঝো বাপু, বসে যাও। এই বলে হচ্ছে তাদেরকে বসে দিত, ধমক দিত, নির্যাতন চালাতো, তাদেরকে মেরে ফেলতো। এটাকেই মূলত বলা হয় মাৎস্য ন্যায়। ঠিক আছে, পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা, এটা হচ্ছে মাৎস্য ন্যায়। আইন কানুনের বিশৃঙ্খল অবস্থাকে মাৎস্য ন্যায় বলা হয়। তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে যে বংশটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু খিলজি বংশ না, সেটা সেন বংশ না, মুঘল বংশ না, সেটা হলো পাল বংশ। তার মানে পালদের সময়ে কাটা হয়েছে। এই যে মনির বিনতে হয়েছে, রিপা হয়েছে, ওমর ফারুকেরটা হয়েছে, সজীব আপনারটা হয়েছে, করিম বেগম, আরিফুল ইসলাম আপনারটা সঠিক হয়েছে, মনিরা সুলতান আপনারটা সঠিক হয়েছে, রূপা খাতুন আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনারটা, সাদিয়া আক্তার সঠিক হয়েছে। আপনারা পুরোটা লিখতে যান, আপনারা শুধু অ্যান্সার করবেন এইভাবে গ। আমি যখন বলবো যে পুরোটা লিখেন তখন পুরোটা লিখবেন আপনি। ঠিক আছে, তখন পুরোটা লিখবেন। ওকে ওকে, পাল তাম্র শাসন আমলে অনেক সময় লাগে না, এগুলো লিখতে অনেক সময় লাগে, এই জন্য ঘ শর্টকাট অ্যান্সার করে ফেলেন। আপনি 2-3 বার তো অ্যান্সার করতে পারছেন। আচ্ছা, এবার আসেন 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নের অ্যান্সারটা কে কে পারবেন বলেন। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? দিল্লির সালতানাতের অবসান হয় কার শাসন আমলে? মনে রাখবেন, দিল্লির প্রথম সুলতান যদি বলা হয়, প্রথম সুলতান, আমি দেখেন বলে দেই, আপনারা সালটা অনুযায়ী আপনারা বের করে ফেলতে পারবেন। প্রথম সুলতান কুতুবউদ্দিন, তাইলে কুতুবউদ্দিন, এই কুতুবউদ্দিন আইবেক, উনি হচ্ছেন প্রথম সুলতান দিল্লির। আর যদি বলা হয় শেষ সুলতান যিনি, তার নাম হবে ইব্রাহিম লোদি। এই সেই ইব্রাহিম লোদি, তিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়। প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ এটা কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধটা কত সালে হয়েছিল বলেন? হ্যাঁ, অনেকে চালাক আছে, অ্যান্সার করে ফেলছে। সাইদা, স্বপ্না, চাঁদনি রাত, তারপরে জাবের, আজজুল হাকিম সবুজ, তারপর হচ্ছে প্রগতি চাকমা, তারপর হচ্ছে নাজমা নাহার, তারপর শিল্পী রায়, আয়েশা বিনতে আমিন। আপনারা অনেক চালাক, আপনারা বুঝতে পেরেছেন। পানিপথের প্রথম যে যুদ্ধটা, এটা হয়েছিল 1526 সালে। আর এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয় হয়েছিল, যার কারণে 1526 সালটা হচ্ছে সঠিক। ঠিক আছে, 1526 সালটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারটা হয়েছে বলেন, কারটা হয়েছে? ইয়েস লিখবেন। হ্যাঁ, যারটা হয়েছে ইয়েস। নিজেকে সেলিব্রেট করতে হয়, নিজেই ইন্সপায়ার করতে হয়। কনফিডেন্ট কখন আসে? যখন নিজের প্রতি নিজের বিশ্বাস, ভক্তি জন্মায় যে না আমি পারি। যখন একটা অ্যান্সার করতে পারবেন, দেখবেন অটো নিজের ভিতরে এনার্জি ক্রিয়েট হয় এবং কনফিডেন্ট তৈরি হয়। ওকে, এবার আসেন 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে আমরা আসি।
4 নং প্রশ্ন, কোন মুসলিম শাসনকালকে বা কোন মুসলিমের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়? কোন মুসলমান শাসকের সময়কে স্বর্ণযুগ বলা হয়? এটাও দেখেন, এই প্রশ্নটা এইভাবে এসেছে, তো আমরা টাইপটা যার কারণে এইভাবেই করেছি। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, এই যে 2019 সালে 3য় পর্যায়ে এই প্রশ্নটা এসেছে। দেখি অ্যান্সার করেন তো। আচ্ছা, বক্তিয়ার খিলজি, অনেকে অ্যান্সার করেছেন। এই তো চাকমাটা হয়েছে আমাদের। চাকমা, আমি চাই যে চট্টগ্রামের বেশি জয়েন করো, ঠিক আছে? চাকমা, মারমা, গারো, আপনাদেরও তো পরীক্ষা দিতে হয়। এগুলোই পরীক্ষার প্রশ্ন, সব এক। তাইলে যারা যারা অ্যান্সার করেছেন, সানজিদা, মমতা আপনারা শরিক হয়েছে, রাকিবুল ইসলাম আপনারা শরিক হয়েছে, লিজা আক্তার, লিজা, শিরিন জামান, তারপরে আমাদের ফাতেমা আক্তার, তারপরে শিল্পী আপু, তারপরে হচ্ছে সাইদ মাহবুব, তারপরে স্বপ্ন আক্তার শরিক হয়েছে, বোকাপুর নাকি বকাপুর বিদ্যালয়, আচ্ছা নওগাঁ, লিজা আপনারা শরিক হয়েছে। তারপর হচ্ছে ইতি আক্তার আপনারটা সঠিক হয়েছে, তারপর রাজু আহমেদ সঠিক হয়েছে, তারপরে ইমরান হোসেনেরটা ভুল হয়েছে, ইমরান হোসেন আপনারটা ভুল হয়েছে। যারা খ দিচ্ছেন ভুল, সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে হোসেন শাহ। এই হোসেন শাহ এর শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়। কি বলা হয়? গোল্ডেন এজ। ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ আছে, ঠিক আছে? রানী এলিজাবেথের এজকে গোল্ডেন এজ বলা হয় ইংরেজি সাহিত্যের। আর বাংলার কোন শাসকের শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়? সেটা হচ্ছে হোসেন শাহ। এই সেই হোসেন শাহ, তার শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়। স্যার আমি আগে বলছি, আয়েশা সিদ্দিকা বলছেন, স্যার আমি আগে বলছি। ওকে, আচ্ছা এবার আসেন সর্বশেষ প্রশ্ন, দেখি কে অ্যান্সার করতে পারেন এটা। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? এটা দেখি অ্যান্সার করেন তো। মহারাজা ধীরাজ, বলেন তো কে অ্যান্সার করতে পারবেন এটা? কে অ্যান্সার করতে পারবেন? আকবর, হুমায়ুন, সম্রাট জাহাঙ্গীর, ইলিয়াস শাহ, তুগলক, জালালউদ্দিন, নাকি ধর্মপাল গোপাল, নাকি গোপচন্দ্র, নাকি ধর্মাদিত্য, নাকি সমাচার দেব? কোনটা হবে? কে বলতে পারবেন সঠিক অ্যান্সারটি? আমি একটু দেখতে চাই সঠিক অ্যান্সারটি আপনারা বলবেন। আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, নাকি ইলিয়াস শাহ? তাহলে মহারাজা ধীরাজ যদি বলা হয়, এটা কিন্তু হবে না। আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর এটা হচ্ছে না। ইলিয়াস শাহ, তুগলক এইটাও কিন্তু হচ্ছে না। তার ধর্মপাল গোপাল এটাও হচ্ছে না। তার মানে সঠিক অ্যান্সার এটা, এই যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। এটাও দেখেন, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক পদ 4র্থ পর্যায়ে এই প্রশ্নটা এসেছে। তাহলে দেখেন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ক্যাচি। এছাড়াও আপনাকে কিছু বেসিক জিনিস একটু বলে নেই। বেসিক জিনিসটা একটু, আপনার যদি ধৈর্য থাকে, দেখেন এই রাজবংশ থেকে অনেক প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষাতে পাবো। ভারতবর্ষের প্রথম রাজবংশ এভাবে আসবে, ভারতবর্ষের প্রথম রাজবংশ কোনটি? ভারতবর্ষের প্রথম রাজবংশ যদি বলা হয় তাহলে সেটা হবে মৌর্য বংশ। ভারতবর্ষের প্রথম রাজবংশ সেটা হচ্ছে মৌর্য বংশ। আর পরীক্ষাতে আসে এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে? এই প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি হলেন ভারতবর্ষের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি হচ্ছেন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা
একটু দেখেন আপনারা। তাইলে এবার যদি পরীক্ষাতে আসে ভারতবর্ষের সোনালী যুগ কোনটিকে বলা হয়? ভারতবর্ষের, নট বাংলার, ভারতবর্ষের সোনালী যুগ, ভারতবর্ষের সোনালী যুগ যদি বলা হয়, একটু নোট করবেন, আমি কিছু বিষয় একটু নোট করাচ্ছি আপনাদের। ভারতবর্ষের সোনালী যুগ কোন বংশটাকে বলা হয়? সেটা হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত যুগ। ঠিক আছে, এই যে গুপ্ত যুগ, এই যুগে বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক মানে তারা সাহিত্য রচনা করেছিল। কারণ কি, এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। তিনি কিন্তু ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার সাথে কিন্তু ব্লাড কানেক্টেড না, ওনার সাথে এর সম্পর্ক কিন্তু নাই। ভাইবেন না যে মনে হয় আর বাচ্চা হয়, নো, এটা চন্দ্রগুপ্ত, ওনার নামে চন্দ্রগুপ্ত। তার প্রথম কেন? তার মানে গুপ্ত যুগে এই চন্দ্রগুপ্ত নামে দুইজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিলেন, যার কারণে প্রথম চন্দ্রগুপ্ত। আরেকজন আছেন এই যুগের শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা যিনি, তার নাম হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত যিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা। এই যুগে আরেকজন সেরা রাজা ছিলেন, যার নাম হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার এত পরিমাণ ভক্ত ছিল, ইভেন তিনিও সাহিত্যিকদের কদর করতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা আমরা বলছিলাম। এই সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার রাজ দরবারে বিখ্যাত সাহিত্যিকরা এসে আশ্রয় গ্রহণ করতেন। কবি, সাহিত্যিক, জোকার তার রাজ দরবারে থাকতেন। তাদের মধ্যে প্রথম যে 9 জন, অর্থাৎ তার রাজ দরবারে যে সকল বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা থাকতেন, তাদের মধ্যে প্রথম যে 9 জন, তাদেরকে বলা হতো নবরত্ন। ঠিক আছে, এই যে নবরত্ন নামক টার্ম, এটা কাদের শাসন আমলে হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে, নবরত্ন। আর এই নবরত্ন অর্থাৎ 9 জন বিখ্যাত ব্যক্তিকে একত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন নাম দিয়েছেন। এই নবরত্নের মধ্যে 1 নং রত্নকে, আপনি কি বলতে পারবেন 1 নং রত্নটা কে? কে বলতে পারবেন দেখি? নবরত্নের 1 নং রত্ন যিনি, কে বলতে পারবেন? 1 নং রত্ন কে? কমেন্টস দেখতে পাচ্ছি না স্যার। ওই যে লিংক দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা লিংকে যুক্ত হয়ে যান। হ্যাঁ, লিংকে আপনারা যুক্ত হয়ে যান, লিংকে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে আমরা এখানে কিন্তু ক্লাসগুলো এবং কি রুটিনটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেপোলিয়ন বলা হয়, তাইলে তিনি হচ্ছেন কালিদাস। থ্যাংক ইউ সো মাচ। তার নাম কি? কালিদাস। এই সেই মহাকবি কালিদাস, ইনি হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি। উনি কিন্তু বাংলা ভাষার না, উনি হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি। তাহলে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি যিনি, তিনি হচ্ছেন মহাকবি কালিদাস। ঠিক আছে? রঘুনাথ, তারপরে হচ্ছে রঘুনাথ সহ আরও অনেকগুলো তার মানে দারুণ দারুণ সাহিত্য এবং নাটক রয়েছে। তো এইভাবে ভারতবর্ষে যে রাজবংশটা, আরেকটা রাজবংশ আছে, খুবই জনপ্রিয় একটি রাজবংশ, যারা বাংলায় দীর্ঘকাল শাসন করেছিল। সেই রাজবংশের নাম হলো পাল রাজবংশ। মনে রাখবেন, এই যে পাল বংশ, এই পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন গোপাল। তারপরে গোপালের যে ছেলে, তিনি হচ্ছেন এই যুগের শ্রেষ্ঠ রাজা। তাহলে পাল যুগের শ্রেষ্ঠ রাজা যিনি, তার নাম হচ্ছে ধর্মপাল। এই সেই ধর্মপাল যিনি উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় একটি বিহার নির্মাণ করেছিলেন। এটা নওগাঁতে সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটার নির্মাতা হলেন আমাদের ধর্মপাল, যিনি শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিত। আবার এই পাল যুগের সর্বশেষ রাজা যিনি, তার নাম হচ্ছে মদন। এই সেই মদন, যার মদনামির কারণে
পাল যুগের 400 বছরের ইতিহাস, 400 বছর ইতিহাস আছে, খতম। ঠিক আছে, তাইলে পাল যুগের সর্বশেষ রাজা যিনি, তার নাম হচ্ছে মদন পাল। ওনার কারণে দেখা যাচ্ছে যে নামটাও এখন রাখে না কেহ। এরা কিন্তু আমাদের দাদা ছিল এক সময়, এরা আমাদের কিন্তু দাদা ছিল। আমরা আমাদের পূর্বপুরুষরা দেখা যায় বৌদ্ধ ছিল, কেউ হিন্দু ছিল, আস্তে আস্তে আবার ইসলাম ধর্মে অনুসারী হয়েছে, কেউ এখনও হিন্দু আছে, কেউ এখনও বৌদ্ধ আছে। ঠিক আছে, এই হচ্ছে সেই পাল, মদন পাল। ঠিক আছে, তার এই কারণে দেখা যাচ্ছে যে এখন আর মদন তো নাম রাখেই না, বরঞ্চ কেউ যদি একটু উল্টাপাল্টা করে, তুই একটা মদন, এই বলে হচ্ছে আমরা এখন দুষ্টামি করি। ঠিক আছে, কিছু কিছু নাম এখন আর পৃথিবীতে রাখা হয় না। আবু জাহেলের নাম রাখা হয় না, ফেরাউনের নাম রাখা হয় না, মির্জাফরের নাম রাখা হয় না। লিঙ্ক কোথায় পাবো স্যার? লিঙ্ক কোথায় পাবো? আপনাদের কমেন্টে দেখেন, চেক করেন, এখানে লিঙ্ক দেয়া আছে। আপনার লিঙ্কে ক্লিক করে যুক্ত হন। এখানে আমরা আমাদের ফুল কোর্সের ক্লাসগুলো দেব। তো এই হচ্ছে পাল বংশ, যারা বাংলায় দীর্ঘকাল শাসন করেছে। তাহলে বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ যারা, তারা হচ্ছে এই পালরা এত জনপ্রিয় ছিল, এই সময় বাংলার চর্চা হয়েছিল ধুমায়া। এই যুগে রচিত হয়েছিল বাংলার প্রথম বই রচিত হয়েছিল কোনটা বলেন? চর্যাপদ। এই যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদ রচিত হয়েছিল পাল রাজবংশের শাসনামলে বা পাল বংশের সময়ে, পাল যুগে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনারা মানে যারা ক্লাসগুলো করতে চাচ্ছিলেন যে ভাইয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়েন, অবশ্যই আমি যা পড়িয়েছি প্রত্যেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি যুক্ত হবেন এবং আপনার যারা ফ্রেন্ড আছে সবাইকে জানিয়ে দিবেন। সাইবুল স্যারের পেজে এখানে ফ্রি ক্লাস হয়। এখানে হচ্ছে প্রাইমারি ফ্রি ফুল কোর্স আপনাদেরকে এখানে করানো হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টা বিষয়ের আমরা হচ্ছে একটা শিডিউল করেছি। এটা অবশ্যই আপনাদের এই গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ। বলেন ক্লাস কি ঠিক ছিল কিনা বলেন, ক্লাস কেমন? আপনাদের একটু রিয়াকশন চাচ্ছি, ক্লাস কেমন ছিল বলেন, ক্লাস কি ঠিক ছিল? হ্যাঁ, ক্লাস কেমন লাগলো এটা হচ্ছে আপনাদের ফিডব্যাকটা একটু জানাবেন। ক্লাস কেমন লাগলো বলেন। আবার লিঙ্ক দিতে হবে? কঠিন প্রশ্ন আসবে কি না? উম্মে সালমা বলেছেন নো, কঠিন প্রশ্ন আসবে না। প্রশ্নগুলো অবশ্যই মানে যারা পারে না তাদের জন্য তো বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা, এটাই কঠিন। যারা পারে তাদের কাছে সব কিছুই সহজ মনে হয়। যারা পড়াশোনা করে তারা দোয়া করে, আল্লাহ প্রশ্ন যাতে কঠিন হয়, কারণ কঠিন হলে ওনার সুবিধা। এখন পড়াশোনা করেছে, এক্স্যাক্টলি কথা বুঝতে পেরেছেন। একটু হ্যাঁ, আমাদের সাইদুল স্যার আপনাদের বলেন প্রিয় ভাই বোন, ক্লাস কেমন লাগলো? এমন ক্লাস রেগুলার চান কে বলেন? রেগুলার চান কে? স্যার অসাধারণ ছিল ক্লাসটা, জীবনের সেরা ক্লাস পেয়েছি। তো আসলেই কিন্তু স্যার অমায়িক পড়ান, অসম্ভব। তো আপনাদেরকে আমরা আবার জানিয়ে দিচ্ছি, প্রাইমারির পরিপূর্ণ কোর্স, অর্থাৎ বাংলাদেশে একমাত্র আমরা প্রাইমারির পরিপূর্ণ কোর্স অথবা প্রাইমারির আমরা যেটাকে বলি ফুল কোর্স, শুধু বাংলা না, শুধু ম্যাথ না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো ইনশাআল্লাহ। আমরা টপিক অনুযায়ী 60টা ক্লাস দিব এবং প্রশ্ন সলভের পরে 90টা ক্লাস দিব। মোট ক্লাস হবে 150টা। এর বাইরে আপনার আর কোনো বইও কিনতে হবে না, কোনো গাইড বই কিনতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না, এগুলোই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অর্থাৎ ক্লাসের পর আমরা ক্লাসই শেষ করে দেবো, বাইরে আর কোনো কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ, বাইরের বই কোনো কিছু কিনতে হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনাদের এই যে প্রাইমারি ফুল কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি। এবার অনেকের প্রশ্ন, স্যার আপনাদের তাহলে কি কোনো পেইড ব্যাচ নাই? কোনো পেইড ব্যাচে কি ক্লাস করার সুযোগ নাই? এটা কিন্তু আমাদের প্রাইমারির পেইড ব্যাচ, এটাই আমরা সবার জন্য ফ্রি করে দিয়েছি। এবার আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় যে স্যার আমি পেইড ব্যাচে পড়তে চাই, তো এই মুহূর্তে আমাদের একটা পেইড ব্যাচ চলমান, সেটা হচ্ছে ভাইয়া ইংলিশ। সেটা কোনটা ভাইয়া? ইংলিশ, অর্থাৎ অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে আপনারা চাইলে কিন্তু ভর্তি হইতে পারবেন। অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে আপনারা চাইলে
ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক কোর্স। আমরা বলি যে বাংলাদেশের ইতিহাসে এটা হচ্ছে একটা ঐতিহাসিক কোর্স। এত সুন্দর করে আমরা আমাদের এইটাকে গুছিয়েছি, আমাদের অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সটাকে, যে আপনি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। যাদের স্বপ্ন স্যার আমরা একদম বেসিক থেকে ইংলিশটা শিখতে চাই, একদম শূন্য থেকে ইংলিশটা শিখতে চাই, ইংলিশ শিখে স্যার আমি ভালো কিছু করতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের, যেখানে অলরেডি প্রায় 9,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে। আলহামদুলিল্লাহ। কয় হাজার? জি ভাই ঠিকই শুনেছেন, 9,000 শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং এখানে স্কুলের শিক্ষক রয়েছে, কলেজের শিক্ষক রয়েছে, বিভিন্ন কোচিংয়ের শিক্ষকরা রয়েছে, এখানে বিভিন্ন পেশার মানুষজন রয়েছে। অনেক ডাক্তাররা এখানটাতে যুক্ত হয়েছেন, অনেক প্রশাসনের লোকজন এখানটাতে যুক্ত হয়েছেন, ডিফেন্সের লোকজন এখানটাতে যুক্ত হয়েছেন। অর্থাৎ ইংলিশ এটা আসলে সবার জন্য। ইংলিশে ভালো করতে পারলে আপনি যেখানেই যান ভালো কিছু করতে পারবেন। আপনারা জানেন যে আপনার চাকরি বাকরি পাওয়ার আগ পর্যন্ত ইংলিশে আপনাকে দক্ষ হইতে হয়। ইংলিশ ভালো করলে ভালো চাকরি পাওয়া যায়। ইভেন চাকরি পাওয়ার পরেও ইংরেজি লাগে। আপনি আপনার ডিপার্টমেন্টে আপনার যখন প্রমোশন দরকার হবে তখন ইন্টারনাল অনেক পরীক্ষা ইংরেজিতে হয়। ইংরেজি যারা ভালো পারে তখন ধাপধাপ করে হচ্ছে তাদের প্রমোশন হয়ে যায়। এই জন্য আপনি যেখানেই যান আপনি ভাববেন না যে ইংলিশটা আপনার শেষ হয়ে গেছে বা পড়াশোনা শেষ হয়ে গেছে, বরং চাকরি পেলে তখন আবার নতুন করে পড়াশোনা শুরু হবে। প্রমোশনের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, হ্যাঁ, অল জব ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে সত্যি করে একটু মন থেকে আমাদের ভাই বোনরা বলেন তো, যারা অলরেডি আমাদের অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস করেছেন, ক্লাসগুলো কেমন হয় একটু মন থেকে আমাদেরকে জানান। তাহলে আমাদের অন্যান্য যারা ভাই বোন রয়েছে তারা অনুপ্রাণিত হবে, তারা উৎসাহিত হবে এবং তারা ভর্তি হওয়ার ব্যাপারে সাহস পাবে। একটু জানান আমাদের ক্লাসগুলো কেমন হয় এবং কতটা ভালোবেসে মায়া করে মহব্বত করে আমরা পড়াই, একটু আমাদেরকে জানান প্রিয় ভাই বোন। আবার এবং আমাদের এই যে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য প্রাইমারি ফুল কোর্সটা আমরা উন্মুক্ত করে দিচ্ছি, এই উদ্যোগটা কেমন লাগলো? বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু এই সাহস করেছি। আমরা চাইলে এখান থেকে 5 কোটি টাকা আর্নিং করতে পারতাম বিগত সময়ের মতো, কিন্তু না, আমরা এবারে কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করে দিয়েছি একমাত্র বাংলাদেশে। সাইদুল স্যার ব্যতিক্রম। তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। না রাজিয়া সুলতানা, এটা হয় নাকি? ওকে ফাইন। যাই হোক, আপনার জন্য দেখাই দিচ্ছি। ইয়েস, কি দেখাবো? ইয়েস, দেখতেই পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ প্রায় 6,400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ইংলিশ ব্যাচটা সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 6,400 শিক্ষার্থী যুক্ত ছিল অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার কোর্সে। অনেকে মনে করেন স্যার এখানে ছোট্ট করে টিচার লেখার মানেটা কি স্যার? হ্যাঁ, এই টিচার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার শিক্ষক। এই শিক্ষক মানে কি? অর্থাৎ এই কোর্সে যারা ভর্তি হবে প্রত্যেককে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব। অর্থাৎ ইংলিশের শিক্ষক হিসেবে আপনি তৈরি হবেন ইনশাআল্লাহ। ইংলিশ পড়ে আপনি স্বাবলম্বী হবেন, ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। সো মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ হাজার হাজার ভাই বোনদের অনুরোধে আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। অনেকে আমাদেরকে বলে স্যার লাইভ ক্লাস করতে তো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সময় লাগবে, কিন্তু স্যার আমার তো 15 দিন পরে, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর একটা চাকরি পরীক্ষা আছে, ভার্সিটি পরীক্ষা আছে, স্যার লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই। স্যার আপনার কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। স্যার আপনার কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। এছাড়া অনেকে রয়েছে চাকরিজীবী অথবা গৃহবধূ যাদের লাইভ ক্লাস করার মতো সময় নেই। তো সে সমস্ত ভাই বোনদের জন্য রেকর্ড কোর্স হলো নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের জন্য ডাবল লাভ। কিসের লাভ? কিভাবে? আপনি ভর্তি হওয়া মাত্রই আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে মোট ক্লাস পাবেন 140টি এবং বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক কোর্স যেখানে 140টা ক্লাসের মাধ্যমে আপনার বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাকে পড়ানো হবে এবং আপনি যত দুর্বল হন না কেন ইংলিশ আর দুর্বল থাকবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আমাদের এই কোর্সে আমাদের ভাই বোনদের অনুরোধে লিটারেচার ক্লাসটাও যুক্ত করে দিয়েছি। এখানে লিটারেচারেরও কিছু ক্লাস আমরা উপহার দিব, বেসিক অংশটুকু যে কোনো পরীক্ষা যেন আপনি ভালো করতে পারেন ইনশাআল্লাহ। এবার ওয়েট, আরো গুড নিউজ আছে। আরো গুড নিউজ কি ভাইয়া আছে? কি গুড নিউজ? আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন।
তার মানে একবার ভর্তি হয়েছেন, এবার তো আপনি ক্লাস করবেনই, পরে আবার যখন নতুন ব্যাচ শুরু হবে সেখানে আবার ক্লাস করতে পারবেন, আবার যখন নতুন ব্যাচ শুরু হবে আবার ক্লাস করতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে কি টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে কি প্রিয় ভাই বোন আমার টাকা নষ্ট করতে হবে না। আপনার স্যার আপনার এই কথাগুলো শুনেই পেট বেচে ধার করে টাকা ধার করে ভর্তি হয়েছিলাম, আলহামদুলিল্লাহ সার্থক, গুড। আপনারা এই সুন্দর কমেন্টের জন্য কি বলবো, আমার রাতের ঘুম ভালো হবে। অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা বোনকে এত সুন্দর মনোমুগ্ধকর একটা কমেন্ট করার জন্য। যাই হোক, তো এই দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোন আমার, কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। আমি কথা দিলাম আজকের এই শুভক্ষণে, আজকের এই শুভ দিনে যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমি অফার দেবো ইনশাল্লাহ। যারাই কমেন্টে লিখবেন আমি ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাল্লাহ। দ্রুত লিখতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, দ্রুত লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাল্লাহ, প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাল্লাহ। তাদের প্রত্যেককে আজকে আমরা কি দেবো প্রিয় ভাই বোন আমার, এক্স্যাক্টলি অফার দিব, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ ভর্তি হতে চাই, গুড স্যার, ভর্তি হতে চাই, থ্যাংক ইউ সো মাচ। রেহানা আক্তার ভর্তি হতে চাই, কীভাবে ভর্তি হবো স্যার? ওকে দ্রুত দ্রুত, এই তো বন্যা দ্রুত বলতে হবে ভর্তি হতে চাই। হ্যাঁ যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দেবো ইনশাআল্লাহ, গুড। পিঙ্কি ভর্তি হতে চাই, থ্যাংক ইউ সো মাচ। মির্জা ভর্তি হতে চাই, নাইমউদ্দিন ভাই ভর্তি হতে চাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে ফাইন, ভর্তি কীভাবে হবো? ওকে ফাইন, সবাই দ্রুত লিখতে হবে। হ্যাঁ আমাদের এই সুযোগটা কিন্তু শুধু ইংরেজি কোর্সের জন্য, অর্থাৎ একবার ইংরেজি কোর্সে ভর্তি হলে আর ভর্তি হতে হবে না, পরের ব্যাচে আপনি আবার ফ্রিতেই করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে স্যার আপনারা এই এত এত ভাই বোনদেরকে ফ্রিতে করে দিচ্ছেন, স্যার আপনি কি বোকা নাকি? না বোকা না, হ্যাঁ বোকা না। কিভাবে বলেন? এই দেখেন ভাই বোন আমার, আমাদের আগের ব্যাচের 6400 ভাই বোনকে আমরা ফ্রিতে যুক্ত করে দিয়েছি। হ্যাঁ অনেকেই বলে স্যার আপনি যদি এই 6400 জন থেকে 1000 টাকা করে নিতেন আপনি ইনকাম করতে পারতেন স্যার 64 লাখ টাকা। স্যার আপনি যদি 500 করেও টাকা নিতেন আপনি ইনকাম করতে পারতেন 32 লাখ টাকা। স্যার এই 6400 স্টুডেন্টকে ফ্রিতে যুক্ত করে দিলেন, এই 32 লাখ টাকার কোর্স ফ্রিতে দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? দেখেন আমি বিশ্বাস করি আমাদের এই 6400 ভাই বোন যদি অন্তত 2 জন করে স্টুডেন্ট ভর্তি করায় তাহলে আমার স্টুডেন্ট ভর্তি হবে 12800 জন। কয় হাজার? 12800 জন। তার মানে আমার পোষা যাবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এবং অনেক এমন হয়েছে, অনেক আমাদের ভাই বোন যারা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জনকেও ভর্তি করেছে, এমন অনেক স্টুডেন্ট আছে 1 জন 20 জনকে ভর্তি করিয়েছে। এটা ভালোবাসা। পৃথিবীটাই হচ্ছে দুই পাক্ষিক। আমি ভালোবাসবো, আপনাদেরকে ফ্রিতে অ্যাড করে দিব, আপনারা ভালোবাসবেন, এটা হয় না। আপনাদের কাজ হচ্ছে আপনাদের যারা পরিচিত আছে 2 জন 3 জন 5 জন করে ভর্তি করে দিলে তাহলে কি হয়ে যাবে? আমাদের পোষা যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে জি স্যার ভর্তি হতে চাই, দ্রুত দ্রুত সবাই লিখতে হবে। যারা লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা অফার দিব ইনশাআল্লাহ। সবাই কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। কোর্সটি করে কারা উপকৃত হবে? মজার ব্যাপার হচ্ছে দেখেন এই কোর্সটি সবার জন্য, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, এমনকি যারা 5 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করে 5 6 7 8 তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন অথবা দাখিল আলিমের শিক্ষার্থী রয়েছেন, অনার্সের নন ক্রেডিট ইংরেজি অথবা ডিগ্রির ইংরেজি যাদের রয়েছে, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের চাকরি প্রস্তুতি যারা নিচ্ছেন তারাও উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রাইমারি হাই স্কুল কলেজের শিক্ষক হিসেবে যারা অলরেডি কর্মরত আছেন তারাও এই কোর্স করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে সর্বোপরি যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায়, শিক্ষক হইতে চায়, তো যাদের স্বপ্ন স্যার আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, আমি দ্বিতীয় সাইদুল স্যার কি হতে চাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। আর যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হইতে চায়, স্যার আমি ইনকাম করতে চাই, স্বাবলম্বী হইতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, এটা শুধুমাত্র কোর্স না, এটা শুধুমাত্র কোর্স না, এটা আমি শুধু কোর্স বলতে নারাজ, এটা আমার সারা জীবনের স্বপ্ন। আমি আমার ভাই বোনদেরকে বেসিক থেকে ধরে ধরে এমনভাবে ইংলিশটা পড়াবো যেন আপনারাও আমার মতো ইনকাম করতে পারেন, স্বাবলম্বী হইতে পারেন, বা আমার স্বপ্ন পূরণ করতে পারেন। তো আমি আপনাদেরকে এমনভাবে বেসিক থেকে ইংলিশটা পড়াবো যেন ইংলিশ দিয়েই আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং মৃত্যুবন্ত কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বলেছি একটা বিষয় যদি আপনি অভিজ্ঞ হইতে পারেন এটা দিয়ে সারা জীবন চলতে পারেন। যেখানে আমাদের শ্রদ্ধেয় জিকে সোহেল স্যার একটা বিষয় অভিজ্ঞ, জিকে, সে জিকে পড়েই কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট কামায়। দেখেন আমাদের যিনি ম্যাথ স্যার রয়েছেন অথবা বাংলা স্যার রয়েছেন অথবা অন্যান্য, দেখেন একটা বিষয়ে দক্ষ হইতে পারলে জীবনে কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাআল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা শুরুতে বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, এডমিশন, নার্সিং, মেডিকেল, আলাদা আলাদা এরকম 60টা কোর্স শুরু করেছিলাম, এবং 60টা কোর্সের ফি 1000 টাকা করে আমরা ধার্য করেছিলাম 7000 টাকা। কিন্তু আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার ও স্যার আমরা তো বেকার, আমাদের পক্ষে এই 60টা কোর্স
আর 7,000 টাকা দিয়ে করা কি সম্ভব? স্যার আমরা তো বিসিএস পরীক্ষা দিব, প্রাইমারি নিবন্ধন সবই দিব, স্যার আমাদের তো সবই শিখতে হবে। অথবা স্যার যেহেতু আমরা ইনকাম করতে চাই, স্বাবলম্বী হতে চাই, আমাদেরকে তো সবই শিখতে হবে। স্যার 60টা কোর্সে তো আমাদের লাগবে স্যার, কিন্তু এই 7,000 টাকা দিয়ে তো 60টা কোর্সে ভর্তি হওয়া সম্ভব না। স্যার আমরা কিন্তু আমাদের প্রিয় ভাই বোনদের আবদার রেখেছি, প্রিয় কলেজের ভাই বোন আমার, আপনাকে এই 60টা কোর্সে 7,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই। আমাদের অনেক ভাই বোন বলেছেন স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না, একটা কোর্স করলে সবগুলো কোর্স হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই 60টা কোর্স হয়ে যাবে জাস্ট একটা কোর্স করলে। হ্যাঁ, আমরা আমাদের ভাই বোনদের আবদারে শুরু করেছি অল জব অল ইনভিটেশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। তার মানে এই একটা কোর্সে ভর্তি হইলে এই 60টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। জাস্ট একটা কোর্সে ভর্তি হইলে এই সবগুলো আমরা পড়াই দিব। তাহলে দেখেন এই 60টা কোর্সের ফি 7,000 টাকা, 60টা কোর্সের সিলেবাস যেহেতু এখানে পড়ানো হবে, তাহলে এই কোর্সের ফিও তো 7,000 হওয়ার কথা ছিল, তাই না বলেন? কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। আর আমরা কথা দিয়েছিলাম এই মুহূর্তে যারা কমিউনিটি লিগে ভর্তি হতে চাই, যারাই কমিউনিটি লিগে ভর্তি হতে চাই প্রত্যেককে অফার দিব। সো আমি আমার কথা রাখার জন্য 10 মিনিটের জন্য আবার একটা অফার দিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে 7,000ও দিতে হবে না, 1500 দিতে হবে না, অনলি 699। কত ভাইয়া? অনলি 699। অর্থাৎ এই 10 মিনিটের মধ্যে ভর্তি হলে কত? অনলি 699। আবার 10 মিনিট পরে ভর্তি হলে 1500 টাকা বাড়াতে হবে। তো 10 মিনিটের মধ্যে ভর্তি হলে কত? অনলি 699। 10 মিনিট পরে হলে আবার 1500 টাকা বাড়াতে হবে। সো ভর্তি হতে চাই, গুড। জি স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য এটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, এই নাম্বারে 01767265758। এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট এই নাম্বারে সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি করে কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, কমেন্টে লিখতে হবে কি প্রিয় ভাই বোন আমার? পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিলেন 123 অথবা 234 অথবা 534 934। সো যারাই টাকা পাঠাবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। সো দেরি করা যাবে না, দ্রুত যারা টাকা ভর্তি হবেন একটু কষ্ট করে, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, এই নাম্বারে ভর্তি হওয়ার সিস্টেম কি ভাই বলে দিলাম। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699 টাকা ভর্তি হতে পারবেন। অনলি কত ভাই? 699। এই 699 টাকা দিয়ে ভর্তি হলে আপনি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, আমাদের আগের ব্যাচের রেকর্ড ক্লাস পেয়ে যাবেন 70টি। কয়টি প্রিয় ভাই বোন আমার? 70টি। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে আমাদের নতুন ব্যাচে আপনি লাইভ ক্লাস করতে পারবেন। কি করতে পারবেন? লাইভ ক্লাস করতে পারবেন। কয়টি? 70টি। মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। এবং একটা ক্লাস করলেই আল্লাহর রহমতে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। বাকি 129টা ক্লাস করবেন ফ্রিতে। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকা পোষা যাবে। কয়টা ভাইয়া? একটা ক্লাস করলে এই কোর্সের আপনার ভর্তির টাকা পোষা যাবে ইনশাআল্লাহ। বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে। ভাই দেরি করে যাবেন, একটু দ্রুত করতে হবে। আমি কথা বলতে বলতে এখানে অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে এবং আপনারা এত সিরিয়াস, সত্যি আমি অবাক হই আপনাদের আগ্রহ দেখলে। থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না ভাই, দ্রুত 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 একটু দ্রুত করতে হবে, দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় কলেজের ভাই বোন আমার। যারা ভর্তি হয়ে যাচ্ছে জাস্ট এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্ট লিখে দিতে হবে পেমেন্ট ডান। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় শুধু বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে এই সময় কোনোদিন আর ফেরত পাবেন না। এই জন্য আপনাকে সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই, জীবনে সিরিয়াস হওয়ার কি নাই, কোনো বিকল্প নাই। আপনি দেখেন হাঁটি হাঁটি পাপা করতে করতে সার্কুলার চলে আসছে, এখনও যদি বসে থাকেন আর সুযোগ নাই। হ্যাঁ, এবং যাদের সত্যিকার অর্থে টার্গেট, স্যার আমি ইংলিশে প্রাইমারিতে 25-25 পেতে চাই, নিবন্ধনে 25 পেতে চাই বা ফুল মার্কস পেতে চাই, হ্যাঁ, বা যে কোনো পরীক্ষা স্যার ভালো কিছু করতে চাই, ইংলিশ শিখে স্যার স্বাবলম্বী হতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। বা একটু দ্রুত করতে হবে, দ্রুত দ্রুত পেমেন্ট ডান। থ্যাংক ইউ সো মাচ। আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, ঝড়ের গতিতে আমাদের ভাই বোনরা ভর্তি হচ্ছেন। এই জন্যই আসলে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা হুবহু আমার মতো সিরিয়াস। আমিও আমার স্টুডেন্ট লাইফে দেখেন কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। দেখেন আপনাদের তো মাত্র কি বলবো 700 টাকার মামলা। আমি আমার স্টুডেন্ট লাইফে আপনাদেরকে এই গল্প আমি অনেকবার শুনিয়েছি, কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 30,000 টাকা আমার আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না। সো আপনারা 30,000 টাকা কি বলবো একদিনই কামাবেন ইনশাল্লাহ। যোগ্যতা অর্জন করতে হবে প্রিয় ভাই বোন আমার, যোগ্যতা অর্জন করতে হবে, কোয়ালিফাইড হইতে হবে। আপনি যদি যোগ্যতা অর্জন করতে না পারেন, হ্যাঁ, সবাই আপনাকে ফুটবল হিসেবে ইউজ করবেন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর নিয়ম। আর আপনি যখন যোগ্যতা সম্পন্ন হয়ে যাবেন সবাই আপনাকে মাথার মুকুট বানায় রাখবে, কলিজার টুকরা বানায় রাখবে। সো প্রিয় ভাই বোন আমার, জীবনটা আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমার লাইফের সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। হ্যাঁ, দেখেন এই সময়টাতে আমাদের বাবা মা কিন্তু আমাদের সাথে নাই, আমাদের গার্ডিয়ান আমাদের সাথে নাই, যে আমার বাবা আমার মা আমাকে বলবে ভাই হ্যাঁ বাবা হ্যাঁ সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়ে যাও, আম্মু সাইদুল স্যারের কোর্সে ভর্তি হয়ে যাও, এই কথা বলার মতো কেউ নাই। আপনার নিজেকে আপনি মোটিভেশন দিতে হবে, আপনার নিজেকে আপনি বুঝাইতে হবে, আপনার নিজেকে আপনি বলতে হবে।
এই জন্য প্রিয় ভাই বোন আমার, জীবনে সফল হইলে আপনাকে সিরিয়াস হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো এখন সার্কুলার চলে এসেছে, এখনও যদি গরিবসি করেন, এখনও যদি বসে থাকেন, এটা একদমই ঠিক হবে না। আর একটা ব্যাপার আমি সবসময় বলি, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো ভালো চাকরি হোক আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে চাকরি বাকরি না হয়, বিষ খেয়ে মরে যাবেন, হতাশ হবেন না, একদমই না। ভালো মতো ইংরেজিটা শিখেন, অথবা ইংলিশ ভালো না লাগলে যেইটা মন চায় শিখেন, যে কোনো একটা বিষয় শিখেন, বিশ্বাস করেন কোনোদিন আপনি আটকাবেন না, কোনোদিন কারো হাত পাততে হবে না ইনশাল্লাহ। আরে ভাই, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার থেকে ভালো আপনার এলাকায় কেউ ইংলিশ পড়াইতে পারে না, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না ভাই? পড়বে মানে কি, বাধ্য হবে ইনশাল্লাহ, সিরিয়াল দিতে পারবেন না। আরে ভাই, আপনি বেশি না 10টা স্টুডেন্ট যদি পড়ান একটা ব্যাচে, তাহলে কত বলেন তো প্রিয় ভাই বোন আমার? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ পড়াবো, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ পড়াবো, মোট 10টা ব্যাচ পড়াবো, কয়টা? 10টা ব্যাচ পড়াবো, তাহলে আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন 2 লাখ টাকা। কত ভাইয়া? 2 লাখ টাকা ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি অনলাইনে পড়াইতে চান তাহলে তো কোনো কথাই নেই। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের দেখেন বাংলাদেশে অনেক ভালো ভালো স্যার রয়েছেন যারা ইংলিশ পড়ায়, ম্যাথ পড়ায়, এক একজনের কোর্সে 10,000, 15,000, 20,000 স্টুডেন্ট। এবার আপনি চিন্তা করেন, আমার কথা কি বোঝা গেছে? এই জন্য ভাই সিরিয়াস হওয়ার কোনো বিকল্প হয় নাই, আপনাকে সিরিয়াস হইতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে সফল হইতে চান, ভালো কিছু হইতে চান, ভালো কিছু করতে চান, আপনাকে সিরিয়াস হইতে হবে। আর যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে থাকেন, চাকরি বাকরি হইলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ। ধরেন আপনি চাকরিতে বেতন পেলেন 20,000 টাকা, আর ইংলিশ পড়ায় পেলেন 2 লাখ, তাহলে টোটাল ইনকাম 2,20,000 হয়ে গেল, লস নাই তো। আর যদি আপনার কোনো কারণে আল্লাহ না করেন চাকরি বাকরি না হয়, বাদ দেন, 20,000 টাকা না হইলো, 2 লাখ টাকা তো থাকলো। বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? এই জন্য লাইফটা আপনার, সিদ্ধান্ত আপনার এই জীবনে কেউ সিদ্ধান্ত নিয়ে দিবে না। আপনার বিপদে কেউ আপনাকে এগিয়ে আসবে না, কিন্তু আপনার সুখের সময় সবাই আপনাকে বন্ধু বলে পরিচয় দিবে। অনেকেই আপনাকে এভাবে পরিচয় দেবে যে আমার কি বলবো, ভাগ্নির ছেলের নাতির পুতি, এই যে উল্টা অনেক পরিচয় তৈরি হয়ে যাবে। আপনি যখন সফল হবেন সবাই পরিচয় দিতে চাইবে, বাবা ওই আমি হচ্ছে তোমার মায়ের খালাতো বোনের চাচাতো ভাইয়ের ফুফাতো ভাইয়ের শালা। এই ধরনের পরিচয় তৈরি হয়ে যাবে যখন আপনি সফল হবেন। আর যদি ব্যর্থ হন, আপনার কাছের মানুষজনও দেখেও আপনাকে না দেখার ভান করে সামনে দিয়ে চলে যাবে। আপনি ভাবেন, আরে এটা না আমার আপন লোক, উনি তো আমার আপন লোক, উনি আমাকে না দেখে এভাবে চলে গেল, আজকে আমার এই বিপদে। দুনিয়া প্রিয় ভাই বোন আমার। তো আপনাদের লাইফের ব্যাপারে সিরিয়াস আপনাকে হইতে হবে। কেউ আপনাকে কি বলবো, আপনার চলার পথ মসৃণ করে দিবে না, কেউ আপনাকে সফলতার মঞ্চে তুলে দিয়ে আসবে না, আপনাকেই হেঁটে হেঁটে আগাতে হবে। আপনার লাইফের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তো প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারায় গেলে এই সময় কোনোদিন আর ফেরত পাবেন না। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনার ফোনে যদি 700 টাকা থাকে, এটাকে কাজে লাগাই ফেলেন। আমি আমার স্টুডেন্ট লাইফে ভালো কোনো কোর্স দেখলেই, ভালো কোনো বই দেখলে কেনার চেষ্টা করতাম। আমি মনে করতাম এই টাকাটা নষ্ট হয়ে গেছে মনে করে ইনভেস্ট করে ফেলতাম, কিন্তু আজকে কিন্তু কাজে লেগে গেছে আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না প্রিয় আমার? আজকে 1-2 জন না, হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে, স্কুলের টিচার হচ্ছে, কলেজের শিক্ষক হচ্ছে, পুলিশ হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে, ভালো ভালো পর্যায়ে যাচ্ছে। আরে ভাই, অ্যাটলিস্ট এই মানুষগুলো দোয়া তো করবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সময় অনেক শিক্ষার্থীরা অথবা অনেক শিক্ষার্থীর গার্ডিয়ানরা ফোন দিয়ে যখন ভালো ভালো কথা বলে, আমাদের জন্য দোয়া করে, আমরা অবাক হয়ে যাই যে এত সুন্দর সুন্দর কমেন্টস, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি দেখতে পাচ্ছি আসলে আমি কথা বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। অনেকে পেমেন্ট লিখেছেন। হ্যাঁ ভাই, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দেবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিতে হবে, দেরি করা যাবে না। অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেবে, দ্রুত দেরি করা যাবে না। অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দিবেন এবং যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন। আমি একটু নাম্বারগুলো বলে দিচ্ছি। 1796 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6696 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2469 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 9393 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 3300 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, অনেক ধন্যবাদ। হ্যাঁ, 552 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 029 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 780 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6151 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 537 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি খুবই কি বলবো, আজকে আমার ঈদের মতো আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ যে আপনারা হুবহু আমার মতো সিরিয়াস। আমিও স্টুডেন্ট লাইফে হুবহু আপনাদের মতো ছিলাম, ভালো কোনো কোর্স দেখলে ভর্তি হওয়ার চেষ্টা করতাম, ভালো কোনো বই দেখলে সেটা কেনার চেষ্টা করতাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699, পরে ভর্তি হলে আবার 1500 টাকা লাগবে। এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 699, পরে ভর্তি হলে আবার 1500 টাকা পাঠাইতে হবে। সো দেরি করা যাবে না, জাস্ট এই নাম্বারে 07672655758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে, এই যে এটা পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন, করে জাস্ট হচ্ছে আপনারা কমেন্টে পেমেন্ট লিখে লাস্টে 3টা লিখে দেবেন, দ্রুত দেরি করা যাবে না। হ্যাঁ, একটু মেহরবানি করে একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ, গোলাম রব্বানি ভাই আপনার টাকা আসছে, থ্যাংক ইউ সো মাচ। রেহান আক্তার একটু ম্যানেজ করতে হবে। আমি অনুরোধ করব, কোনো বোনের কানে আমার এই আওয়াজ যদি পৌঁছায়,
কোনো বোনের চোখ অথবা কোনো ভাইয়ের চোখ দিয়ে যদি আজকের লাইভ দেখে থাকেন, নিজেকে বঞ্চিত করবেন না, নিজেকে বঞ্চিত করবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি, একটু সিরিয়াস হন, নিজেকে বঞ্চিত করবেন না। দেখেন কাজের মতো কাজ একটা করতে পারলে এনাফ। আপনি দেখেন আমাদের শ্রদ্ধেয় মাস্টার জাহাঙ্গীর আলম স্যার একটা কাজ করছে, কয়টা? একটা। কি করছে? একটা বই লিখছে, ইংলিশ বই। আজকে দেখেন আল্লাহর রহমতে তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই আলহামদুলিল্লাহ। এবং সম্প্রতি স্যার কিন্তু একটা মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন, কবরস্থান দিবেন, এতিমখানা দিবেন। আপনার টাকা থাকলে ভাই অনেক কিছু করতে পারবেন, কিন্তু যদি আপনার টাকা না থাকে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। আপনি মানুষের উপকার করা তো দূরের কথা, এজন্য টাকা পয়সা থাকলে ভালো, মানুষের উপকার করা যায়। এই জন্য আপনি এই নিয়তে টাকা পয়সা কামান যেন মানুষের উপকার করতে পারেন আপনি। তাই দেরি করা যাবে না, দ্রুত দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, সেন্ড মানি করে পেমেন্ট ডান দ্রুত, সবাই দ্রুত 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 করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত সবাই দ্রুত দ্রুত সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত দ্রুত। হারুন রশিদ, হ্যাঁ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। বিকাশের দোকানে কাল পর্যন্ত সুযোগ দিলে এমডি ইলিয়াস ভাইয়া আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, একটু দ্রুত পাঠিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। আমরা লাইভটা কেটে দিব, আমরা আসলে দুঃখিত আর সময় দিতে পারছি না। আমরা আর 3 মিনিট সময় দিব, 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে, আর 3 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699 টাকায় 140টা ক্লাস পাবেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক কোর্স আলহামদুলিল্লাহ। এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন, মোট ক্লাস পেয়ে যাবেন 140টি। এবং একটা ক্লাস করলে এই কোর্সের আপনার ভর্তি টাকাটা পোষা যাবে, বাকি 139টা ক্লাস আপনার কাছে মনে হবে ফ্রি। ঠিক আছে, ইনশাআল্লাহ দেরি করা যাবে না। হ্যাঁ, এই মুহূর্তে ভর্তি হলে অনলি 699 টাকায় 140টি ক্লাস পাবেন ইনশাআল্লাহ। 140টি ক্লাস অনলি কত? 699। পরবর্তী আবার 15 টাকা বাড়িতে হবে। হ্যাঁ, এই নাম্বার দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, একটু দ্রুত সেন্ড মানি করে পেমেন্টটা লিখে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্টটা লিখছেন না। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। তো যারা ভর্তি হচ্ছেন একটু কষ্ট করে কমেন্টে পেমেন্টটা লিখে দেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেন, তাহলে আমিও বিকাশের 3টা ডিজিট বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন যে টাকাটা আসছে কিনা, কনফার্ম হইতে পারবেন। আর যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই আপনারা হচ্ছে স্ক্রিনশট রেখে দিবেন। ইলিয়াস ভাইয়া আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন দ্রুত দ্রুত। শাহিদা আক্তার আপুমনি, চলমান ব্যাচের ক্লাসগুলো আমি নিব ইনশাআল্লাহ, সব ক্লাস আমি নিব, চলমান ব্যাচের সব ক্লাস আমি নিব। জান্নাতুল মুকিম আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। হ্যাঁ, পেমেন্ট ডান, সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান এবং অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন দ্রুত 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 দ্রুত। থ্যাংক ইউ সো মাচ, গুড। উম্মে জুম পেমেন্ট ডান, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আপনাকে স্পেশাল সুযোগ দেওয়া হলো, বিল্লাল ভাইকে স্পেশাল সুযোগ দেওয়া হলো। প্রিয় ভাই আমার, আমি তো আপনাদের জন্য কোনো সমস্যা না, একটু দ্রুত করতে হবে। আমি দেখতে পাচ্ছি আসলে অনেক ভাই টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট না লিখছেন না, আমার সাথে রাগ করবেন না প্রিয় কলেজের ভাই বোন আমার। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। আর আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি এবং আজকে আবারও বলছি, দেখেন আমাদের অনেক বোন, আমি জানি না আপনারা জীবনের গল্প শুনেন কিনা, মাঝে মধ্যে আমার শোনা হয়, তো জীবনের গল্পগুলো শুনলে চোখ দিয়ে টলটল করে পানি পড়ে যায়, আটকে রাখা যায় না। আমাদের অনেক বোনদের জীবনে কষ্ট, দুঃখ, শিক্ষিত উচ্চশিক্ষিত হওয়ার পরও আমাদের বোনরা অপমানিত হয়, লাঞ্ছিত হয় শ্বশুর বাড়িতে। শাশুড়ি কটাক্ষ করে কথা বলে, তিক্ততার সাথে কথা বলে, অপমান করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোমার বিয়ে করেছিলাম, ভাবছিলাম যে তোমার সরকারি চাকরি হইব, প্রাইমারি হইব, বিসিএস হইব, অমুক হইব, সেই হইব, এই হইব, এই কারণে না আমরা পোলার সাথে তোমার বিয়ে দিচ্ছি। এখন তো দেখি তোমার কোনো কিছু মুরুদ নাই, প্রাইমারি শিক্ষকই হইবার পারো না, আবার বিসিএস ক্যাডার তো দূরের কথা। সো লজ্জিত হয় আমাদের বোনরা, অপমান করা হয় আমাদের বোনদেরকে, কষ্ট দেওয়া হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে। প্রিয় বোন আমার, আপনার কানে যদি আমার এই আওয়াজ পৌঁছায়, আপনার চোখ দিয়ে যদি আজকের লাইভ দেখে থাকেন, আমি বলবো আপনি একটা রিস্ক নিয়ে নেন।
অনলি 700 টাকার একটা রিস্ক নিয়ে নেন আপনার ভাইয়ের থেকে, মায়ের থেকে, বোনের থেকে, স্বামীর থেকে। হ্যাঁ, আপনি রিকোয়েস্ট করে এই 700 টাকা ম্যানেজ করে ভর্তি হয়ে যান। কেন হবেন? দেখেন, আপনার যদি ইনকাম থাকে, ঘরে বসে যদি আল্লাহর রহমতে আপনি ইনকাম করতে পারেন, পর্দার সাথে যদি আপনি ইনকাম করতে পারেন, কতই না ভালো হবে। আপনার যোগ্যতা থাকলে কোথাও যাইতে হবে না, মানুষ আপনার কাছে আসবে। বর্তমানে ইসলামের একটা জয় জয়কার চলছে, আলহামদুলিল্লাহ। সবাই চায় আমার মেয়েটাকে আমি মেয়ে শিক্ষকের কাছে পড়াবো, কিন্তু দুঃখজনকভাবে ভালো মেয়ে শিক্ষক না পাওয়ার কারণে ছেলেদের কাছে পড়াইতে হয়। তো আপনি যদি কোয়ালিফাইড হন, আপনার ঘরে এসে মানুষজন পড়বে, কোথাও যাইতে হবে না। ছেলেও পড়ানো দরকার, আপনি মেয়ে পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় বোন আমার, আপনার যদি ঘরে আপনার অবদান থাকে, কন্ট্রিবিউশন থাকে, সবাই আপনাকে মাথার মুকুট বানায় রাখবে। আর কন্ট্রিবিউশন না থাকলে এটা মানে ন্যাচারাল যে মানুষজন ফুটবল বানায় রাখতে চায়, এমন মানুষের নেচার হয়ে গেছে। আপনার যদি ইনকাম থাকে, যে শাশুড়ি আপনার সাথে ঝগড়া করার কথা, সেই শাশুড়ি আপনাকে ঝগড়া থেকে বাঁচাবে। কখনো যদি আপনার ননদ আপনার সাথে বেয়াদবি করে, আপনার শাশুড়ি আপনাকে প্রোটেস্ট করবে, বলবে বেয়াদব, এত বড় সাহস তোর, তুই আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, তুই জানিস যে সোফায় বসে আমার বৌমার সাথে ঝগড়া করতেছিস, এই সোফাটা আমার বৌমার টাকায় কেনা, বেয়াদব কোথাকার। তোর মায়ের শরীরে যে শাড়ি, এই শাড়িটা আমার বৌমার টাকায় কেনা। তোর মায়ের মুখে যে ঠোঁট পান খায়, যে ঠোঁট লাল করছে, এই পানটা আমার বৌমার টাকায় কেনা। তোর বাপে যে সুন্দর পাঞ্জাবি পরে মসজিদে দেহ ঘোরাঘুরি করে, এই পাঞ্জাবি আমার বৌমার টাকায় কেনা। হ্যাঁ, আপনি ঘর থেকে বেরোতে পারবেন না, যেখানে যাবেন দেখবেন আপনার প্রশংসার প্রশংসা, আপনার শাশুড়ি হ্যাঁ আপনার প্রশংসায় পঞ্চমুখ, সবসময় মানুষজন আপনার প্রশংসায় থাকবে। আরে আমার বউ অনেক ভালো, আমার এটা কিনা দেয়, সেটা কিনা দেয়, শাড়ি কিনা দেয়, আমার জামাইয়ের পাঞ্জাবি কিনা দেয়, অমুক তমুক, দুনিয়ার কথা প্রশংসা করে আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। এবং আপনার চোখ দিয়ে তখন পানি বের হয়ে যাবে, আরে এটা কি, যে শাশুড়ি আমাকে কটাক্ষ করতো, অপমান করতো, কষ্ট দিত, গালি দিত, সেই শাশুড়ি আজকে উল্টা হয়ে গেছে, 360 ডিগ্রি ঘুরে গেছে। কেন? ওই যে আপনার অবদান আছে ঘরে। এই জন্য প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, এখনও সময় আছে, সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসেন। ঘরে বসে থেকে মাস শেষে আপনি 1 লাখ 2 লাখ ইনকাম করতে পারবেন, যদি যোগ্যতা থাকে, কোয়ালিটি থাকে। এবং একজন দুজন না, বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষজন রয়েছে যারা অলরেডি ইনকাম করছে। এবং আমারই শিক্ষার্থী বা আমার স্টুডেন্ট অনেকে রয়েছে, আলহামদুলিল্লাহ। এদিম অনেকে যখন ফোন দিয়ে বলে যে স্যার আপনার কোর্স করে এখন আমি একটা ছোটোখাটো প্রতিষ্ঠান দিয়েছি, কোচিং দিয়েছি, টিউশন করাচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, মাস শেষে 20,000 30,000 50,000 টাকা কামাই, বাবা মাকে কিছু টাকা দেই, এগুলো শোনার পর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো প্রিয় ভাই বোন আমার, নিয়ত করেন আগামী কুরবানিতে আপনার টাকা দিয়ে কুরবানি দিবেন। কিসের কুরবানি বন্ধ? হ্যাঁ, কতকাল এভাবে কুরবানি না দিয়ে বাবা মাকে কষ্ট দিবেন বলেন? কতকাল এভাবে, আর কতকাল? আপনি নিয়ত করেন যে আপনার টাকা দিয়ে আপনি কুরবানি দিবেন ইনশাআল্লাহ। কামান না, যোগ্যতা অর্জন করেন না, শিখেন না, 3 থেকে 4টা মাস আমাদের সাথে লেগে থাকেন। এরপর না পারলে আপনি ডাবল টাকা জরিমানা নিয়ে যাবেন যে স্যার আমি তো পারতেছি না, হচ্ছে না আমাকে দিয়ে। বিশ্বাস করেন প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা প্রত্যেকে যোগ্যতা সম্পন্ন, প্রত্যেকে কোয়ালিফাইড, প্রত্যেকে বলে যে এক একটা নক্ষত্রের মতো। একটু যদি পরিচর্যা করেন, নিজের উপরে যত্ন করেন, আপনারা এক একজন মহাজ্ঞানী, মহাগুণী মানুষজনে পরিণত হবেন ইনশাআল্লাহ। এজন্য মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এজন্য যাদের সময় আছে, সুযোগ আছে, সেটা কাজে লাগান। একটা সময় আপনার পকেটে টাকাও থাকবে না, সময় থাকবে না, সুযোগও থাকবে না, ব্যস্ততা, পেরেশানি, বাচ্চা কাচ্চা, সংসার সব মিলে সুযোগ পাবেন না। সো এই জন্য প্রিয় ভাই বোন, আসলে অনেক কথা বলেছি, কেউ কষ্ট পেলে আমাকে মাফ করে দিন। আমি আপনাদের ভালোবাসি এবং আপনাদের ভালো চাই। হয়তো ব্যবসায়িক খাতিরে কিছু টাকা নিতে হচ্ছে, আমি সরি আসলে এভাবেই বলছি, কিছু টাকা নিতে হচ্ছে, নাইলে সবই ফ্রিতে পড়াই দিতাম। কিন্তু আমারও তো বেলা শেষে একটা পেট আছে, আমার বাবা মা, সংসার, আত্মীয় স্বজন, সব কিছুকে দেখতে হয়। সেই জন্য হয়তো ব্যবসায়িক খাতিরে আপনাদের কাছ থেকে সামান্য ফি নিতে হয়, 700 টাকা। আমরা যখন কোর্স করেছিলাম তখন তো অনেক ফি ছিল, অফলাইনে 10,000 15,000 20,000 টাকা ফি দিয়ে কোর্স করতে হতো। এখন আল্লাহ শুকরিয়া, অনলাইনের হওয়ার কারণে আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন। 700 টাকায় 140টা ক্লাস, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। দেখেন, আমি এখনও যদি অফলাইনে বাইরে কোথাও ক্লাস নিতে যাই, পার ক্লাস যদি 5,000 বা 10,000 টাকা করে দেয়, তাও আমি নিব না, আমার সময় নেই। বা আমি ধরলাম 5,000 টাকা করে দিল আমাকে, আপনি চিন্তা করেন তো 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা ইন্টু 140টা ক্লাস কত টাকা হয় আপনি চিন্তা করেন। 3-4 লাখ টাকার ক্লাস পেয়ে যাচ্ছেন অনলি 699 টাকায়। কথা হচ্ছেন না? এই জন্যই তো এতটা সাহস নিয়ে, এতটা কি বলে এটাকে, মানে শক্তির সাথে বলি যে একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষায় যাবে। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি প্রিয় ভাই বোন আমার, এমনি এমনি বলছি না। আমার কথা কেউ কষ্ট পেয়েছেন প্রিয় কলিজার টুকরা ভাই বোন? কষ্ট পেলে আমাকে মাফ করে দেন। বলেন, কেউ কষ্ট পেয়েছেন? এমন কেউ আছেন যে স্যার কষ্ট পাইছি? কেউ কি কষ্ট পেয়েছেন প্রিয় ভাই বোন? বলেন, কেউ কষ্ট পেয়েছেন প্রিয় ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় কলেজের টুকরা মানিকেরা, কেউ কষ্ট পেয়েছেন? বলেন, আমাকে মাফ করে দেন। স্যার, লাস্টের আপনার মা বোনদের নিয়ে কথাগুলো সকল মেয়েদের কলিজায় লাগার মতো। আল্লাহ যাতে আমাদের প্রতি সহায় হয়, একটা চাকরির ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ, আমিন। জান্নাত আলম, আমি তো বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি না, এগুলো তো গল্প না, এগুলো বাস্তবতা, এগুলো সত্যি। আপনি দেখেন কত বোনেরা আজকে কষ্টে আছে,
কত মায়ের আজকে কষ্টে আছে। তো আমি বলবো আপনি ইংলিশটা ভালো মতো শিখেন প্রিয় বোন, প্রিয় মা, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ঘরে বসে থেকে ইনকাম করবেন আর দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ। যারা আপনাকে নিয়ে অপমান করতো, আপনাকে নিয়ে তিক্ত কথা বলতো, আপনাকে নিয়ে বিভিন্ন রকমের খারাপ কথা বলতো, তারাই দেখবেন আপনার কাছে এসে বলবে তখন তো বুঝতে পারিনি তোমার মধ্যে এত প্রতিভা, বুঝতেছি না কেমনে কি তুমি এতটা কেমনে কামাও, আমার মায়ের একটু বুদ্ধি দেও না, আমার বউটার একটু বুদ্ধি দেও না, আমার বউ তো মাস্টার্স পাস করছে, ঘরে বয়ে থাকে, কিছুই করবার পারে না। বুঝছেন না, এটা দুনিয়ার নিয়ম। যারা আপনাকে এখন অপমান করছে তারা আপনার কাছে পরামর্শ চাইবে, টিপস চাইবে, বলবে একটা অটোগ্রাফ দেওয়া যাবে, দেও না প্লিজ, আরে তুমি তো ভাইরাল হয়ে গেছো, দেও না। তো নিজেকে ওই জায়গাটাতে নিয়ে যেতে হবে চেষ্টা, পরিশ্রম আর দোয়ার মাধ্যমে। কলেজের লোকরা ভাই বোন, আমি আবারও দুঃখিত কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি সত্যি সেটার জন্য ক্ষমা প্রার্থী। কষ্ট পায়েন না, আসলে আমি আপনাদের ভালোবাসি এবং আপনাদের ভালো চাই, এই জন্যই আসলে আপনাদেরকে এতটা ফোর্স দিয়ে বলি। আপনার কথাগুলো কলিজায় লাগছে আমার। বিপাশা রহমান, হ্যাঁ কলিজায় লাগলেই হবে না প্রিয় বোন আমার। আমার শিক্ষক মানে স্টুডেন্ট লাইফেও আমি অনেক ভালো ভালো কথা শুনতাম, মোটিভেশন শুনতাম। আমি শুধু শুনতাম না, এগুলোকে অ্যাপ্লাই করে নিজের জীবনে বাস্তবিত করার চেষ্টা করতাম। তো অনেকেই বলছেন স্যার আপনার কথাগুলো শুনে ভালো লাগছে, অথবা স্যার অনেক কথাগুলো শুনে মনটা পড়ে গেল। বললে হবে না তো, এটাকে বাস্তবে রূপান্তর করেন। হ্যাঁ, এমন না যে আমার কোর্সে ভর্তি হইতেই হবে, দরকার নাই কোর্সে ভর্তি হওয়ার, বাসায় পড়েন না। হ্যাঁ, একা একা পড়েন, লাইব্রেরিতে পড়েন, বাসায় পড়েন না, কিন্তু কিছু একটা করেন। এভাবে নিজেকে আর কষ্ট দিয়েন না। এখনো বিয়ে শাদী হয় না, আপনি বুঝতেছেন আপনার লাইফটা কোন দিকে যাচ্ছে। আপনার বয়স 30 হয়ে গেছে, এখন আপনার বিয়ে হয় নাই, সরি বিয়ে তো দূরের কথা, চাকরি হয় নাই, ইনকামের ব্যবস্থা হয় নাই। কবে আর চাকরি হবে, কবে ইনকাম হবে, কবে আপনি বিয়ে করবেন, বাচ্চা হবে, আপনারা বুঝতেছেন না। লাইফ ইজ নট এ ব্যাড অফ রোজ, লাইফ ইজ এ ব্যাড অফ থ্রোন। সো সিরিয়াস হইতে হবে, এই জীবনে সিরিয়াস হইবেন না অথচ সফল হইবেন, এটা হইতে পারে না। আপনি জানেন না আপনার বাবা মা, আপনার দাদা দাদি, নানা নানি কান্না করে করে দোয়া করে, হায় আল্লাহ আমার নাতির বউটা যদি আমি দেখা মরতে পারতাম, আমার নাতিন বউটা যদি আমি দেখা মরতে পারতাম। আপনার মা দোয়া করে আমার ছেলের বউটা যদি দেখা মরতে পারতাম। কবে দেখবো ছেলের বউ, এই আশা পূরণ হবে? আল্লাহ মাফ করেন প্রিয় ভাই বোন, অনেক কথা বলে ফেললাম, এই জন্য দুঃখিত, মাফ করে দিন। আসলে আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, আর লাস্ট ডিজিটগুলো আমি আবার একটু বলে দিচ্ছি, এরপর আমরা লাইভটা শেষ করে দিব। 3164 আপনার টাকা আসছে, 739 আপনার টাকা আসছে, 942 আপনার টাকা আসছে, 9047 আপনার টাকা আসছে। থ্যাংক ইউ সো মাচ। যারা অলরেডি টাকা পাঠিয়েছেন আমরা লাইভটা শেষ করে দিব, আমরা আর সময় দিতে পারছি না, দুঃখিত, আমরা লাইভটা শেষ করে দিব। আপনারা কষ্ট করে এই নাম্বারে যারা অলরেডি টাকা পাঠিয়েছেন 01767265758 এই নাম্বারটা সবাই সেভ করেন, সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আপনি যদি, আমাদের এমন অনেক ভাই বোন আছে যারা আমার থেকে অনুপ্রাণিত হয়েছে। আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার লসের বড় লাভ হয়েছে। এবং আমার থেকে অনুপ্রাণিত হয়ে আমার কোর্সে কয়েকশো শিক্ষার্থী ধার করে ভর্তি হয়েছে। এটা একটা অনুপ্রেরণা। কেন একটা সময় জীবনে আপনি বলতে পারবেন আমি ধার করে কোর্স করে আজকে এই পর্যায়ে আসছি, তো আমি না করলে তো বলতে পারতাম না। তেমন আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আছে যারা আমাকে ফলো করে, অনেকেই ধার করেছে। হ্যাঁ, এই জন্য কি বলবো, মানে হচ্ছে এটা আমার কাছে ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আপনারা অনুপ্রাণিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা জীবনে অনেক ভালো কিছু করবেন, মন থেকে আপনাদের সবার জন্য দোয়া চলে আসছে আমার পক্ষ থেকে, অনেক দোয়া, অনেক শুভকামনা রইল, অনেক ভালো কিছু করেন। যাই হোক প্রিয় কলেজের ভাই বোন, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটা একটু সেভ করতে হবে। এটা হচ্ছে আমাদের জাতীয় নাম্বার অথবা আমাদের মাদার ফোন নাম্বার। এই নাম্বারটা একটু আপনারা সেভ করেন, 01767265758 এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দিতে হবে দ্রুত। সবাই এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে ডান লিখেন, এখনই আমরা লিঙ্ক দিয়ে দেবো। স্যার আমাদের পুরো টিমের সবাইকে বলে দেন যারা টাকা পাঠিয়েছে সবাইকে যেন এখনই অ্যাড করে দেওয়া হয় দ্রুত। একটু প্লিজ আপনি, হ্যাঁ আপনি নিজেও স্যার একটু প্লিজ ইয়ে করেন, একটু হোয়াটসঅ্যাপে প্লিজ। হ্যাঁ, আমরা এখনই লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ স্যার, প্লিজ একটু এখনই স্যার, দ্রুত দ্রুত দ্রুত। ওকে দ্রুত, ঠিক আছে, দ্রুত 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 দ্রুত, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন যারা টাকা পাঠিয়েছেন কষ্ট করে, আচ্ছা সমস্যা নাই। বিল্লাল হোসেন, হ্যাঁ এটা তো আমরা সবসময় বলি প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা, দেখেন আমিও তো আসলে আপনাদের মতো একটা সময়ে সমস্যার মধ্যে ছিলাম। আমি তো আপনাদের কষ্ট বুঝি, আপনাদের কষ্ট বুঝি না ব্যাপারটা এমন তো না। দেখেন আমারও একটা সময় সমস্যা ছিল, সো আর্থিক সমস্যা এটা থাকবে, এটা স্বাভাবিক। সো কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, যাদের আর্থিক সমস্যা তাদেরকে দোকানে যেতে হবে, অথবা এই মুহূর্তে যাদের হাতে টাকা নাই, অথবা যারা মেয়ে মানুষ এই মুহূর্তে পাঠাতে পারতেছেন না, এই 3 ধরনের মানুষদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে সফট কর্নার থাকে। সো আপনাদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হলো আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিলে আপনারা কিন্তু 699 টাকায় ভর্তি হতে পারবেন এবং এই অফারটা পেয়ে যাবেন শুধুমাত্র 3 ধরনের ব্যক্তিদের জন্য। যারা ইচ্ছে করে আগামীকালকে 699 পাঠাবেন আমরা তাদের ভর্তি নিব না, আপনার টাকাটা আমরা ভর্তি নিব না। কি করতে হবে, যাদের শুধুমাত্র আর্থিক সমস্যা, দোকানে যেতে হবে, টাকা নাই, মেয়ে মানুষ, এই 4 শ্রেণীর মানুষদের জন্য সকাল 11টার মধ্যে যারা পাঠাবেন এই 699 টাকায় ভর্তি হতে পারবেন। এই সুযোগটা দিয়ে দেওয়া হলো। বলেন খুশি খুশি খুশি? গুড।
ওকে, খুশি, আলহামদুলিল্লাহ, গুড, খুশি জি, আলহামদুলিল্লাহ স্যার, খুশি, আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ খুশি, গুড, আলহামদুলিল্লাহ খুশি। স্যার আমি তো আপনার বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হয়েছিলাম, সেটা কি বাতিল হয়ে গেছে? কি বলেন? আমাদের এই কোর্সে একবার ভর্তি হলে পরের ব্যাচে আবার ফ্রিতে আপনি যুক্ত হতে পারবেন। সো বাতিল হওয়ার কোনো সুযোগ নাই, আপনি জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, আমরা আবার ফ্রিতে আপনাকে যুক্ত করে দিব। সো এই কোর্সে ভর্তি হলে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। বাতিল হওয়ার কি নাই প্রিয় ভাই বোন আমার? কোনো সুযোগ নেই, বাতিল হওয়ার কোনো সুযোগ নাই, বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, আমরা আবার ফ্রিতে যুক্ত করে দিব। একবার যারা ভর্তি হয়েছেন আর ভর্তি হবেন না প্লিজ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, আমরা যুক্ত করে দিব দ্রুত দ্রুত। হ্যাঁ, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত 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 দ্রুত।